আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আগে ভিডিওটা হচ্ছে সব জায়গায় শেয়ার করে দেওয়া। আমাদের সব জায়গায় হচ্ছে আমরা শেয়ার করে দিই। আমরা ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, তো তোমরা যাতে হচ্ছে দেখতে পারো এবং তোমরা হচ্ছে আলটিমেটলি তোমরা একটু ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে দাও লাইভে যারা যারা দেখছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিম চলে আসছো, শাম্মি চলে আসছো। আচ্ছা, আমরা অলরেডি কমেন্ট দেখতে পাচ্ছি, মিমের কমেন্ট, শাম্মির কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে। আচ্ছা, তো তোমাদের আশা করি যে ক্লাসগুলো অনেক ভালো লাগছে, ক্লাসগুলো অনেক বেশি ফ্যাসিনেটিং হচ্ছে। পরশুদিন মানে গত পরশু তোমাদের জাদিদ ভাইয়ের হচ্ছে ক্লাস ছিল। তো জাদিদ খুব সুন্দর করে হচ্ছে তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াইছে, যতটুকু পড়ানো যায়। আমি আজকে তোমাদেরকে কেমিস্ট্রির আসলে কিছু বেসিক পদার্থের গঠন দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ আছো এখানে, সবার নাম আমি একটু একবার করে পড়ি। তোমরা একটু শেয়ার করে ফেলো, যারা যারা এই মুহূর্তে লাইভে আছো ধুমায় হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার করলে কেয়ার বাড়ে, যত বেশি পারো ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করে ফেলো। যার যার ফেসবুক আইডি দিয়ে শেয়ার করো, তাহলে দেখবে যে এই চমৎকার ক্লাসগুলো তোমাদের আইডিতেও থেকে যাবে, ফেসবুক আইডিতে। পরে তোমাদেরকে ক্লাস খোঁজার জন্য গ্রুপেও আসা লাগবে না। যার যার ফেসবুক আইডিতে স্ক্রল করলেই তোমরা কিন্তু সুন্দর করে তোমরা সব কিছু দেখতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, রুকাইয়া বিনতে রফিক। আচ্ছা, জুলজি টপার ব্যাচের আজকে একটু টাইম স্কেজুলটি একটু চেঞ্জ করা হয়েছে। তোমাদেরকে আমরা মনে হয় জাদিদ মনে হয় তোমাদেরকে বলে দিয়েছে জুলজি টপার ব্যাচে যে আজকে আমরা 9টায় হচ্ছে ক্লাস নিব। হয়তো তোমরা এটা একটু খেয়াল করো নাই। ঠিক আছে, একটু গ্রুপটায় দেখো, জুলজি টপার ব্যাচে আমরা বলে দিয়েছি। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ নাইম, আমি একটু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বল বল একটু দ্রুত বল। হ্যাঁ হ্যাঁ, না না না, ওটা ওটা কিছুই দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট দিয়ে দিস, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জরুরি ফোন আসছিল, মানে আমাদের তোমাদের কাজের জন্যই, যে তোমাদের এক্সামের হচ্ছে রেজাল্ট রেডি করতেছে আর কি। ঠিক আছে, তোমরা এক্সাম দিয়েছো না? এসএসসি যারা আছো, এসএসসি 25 বা 26-এর যারা আছো, তারা তো অলরেডি হচ্ছে এক্সামের কি রেজাল্টগুলা রেডি করার জন্য ফোন দিছে যে ভাইয়া ওরা কখন দিব আর কি। হ্যাঁ, ওরা দ্রুতই দিয়ে দিবে। ওকে, তো তাহলে কি সবাই ঠিক মতো দেখতে পারছো তো, শুনতে পারছো তো? তো আমি নিজে দ্বারা একবার একটু সাউন্ড চেক করি, তাহলে আরও বেটার হবে। আমরা ডিএমসি স্টেশন স্কুল পেজটা থেকেও আমরা একটু শেয়ার করে দেই আমাদের এই ক্লাসটা। তোমরা একটু শেয়ার করে দাও, দেন আমি এখনই শুরু করছি। ওকে, তো পড়াশোনার কি অবস্থা? তোমাদের সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা। ফারদিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ আলম, নাহিদুল ইসলাম, তোমরা সবাই আজকে আছো। খুবই চমৎকার লাগছে তোমাদের সবাইকে আমরা লাইভে উপস্থিত পেয়ে, বেশ ভালো লাগছে যে অনেক ছাত্রছাত্রী লাইভে থাকলে লাইভটা অনেক জমজমাট হয়, ভালো লাগে। ঠিক আছে, আমরা তাহলে একটু শেয়ার করে আমরা শুরু করছি। ওকে, তো তোমরা অলরেডি জানো যে আজকে আমরা পদার্থের গঠন। তো তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিই। আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি আমি, এবং ডিএমসি স্টেশনে হচ্ছে অলরেডি এইচএসসির জন্য আমি কাজ করি। আরটিডিএসে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কাজ করি। আর আমাদের এইখানেও আমরা তোমাদের জন্য ডিএমসি স্টেশন স্কুলে আমরা 9, 10 এবং ক্লাস 8 বা এসএসসি স্টুডেন্টের জন্য আমরা কাজ শুরু করেছি। ঠিক আছে, ওকে। রূপন্তী চলে আসছো, রানা চলে আসছো, মিম চলে আসছো, চমৎকার, সবাই চলে আসছো। তাহলে আমরা হচ্ছে শুরু করি। মোহাম্মদ জাহিদ হাসান স্যার ভালো আছেন? এই তো আমি ভালো আছি। মারিয়াম আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মারিয়াম? আমাদেরকে একটু কমেন্টে জানাও কেমন আছো। তো আমরা শুরু করি। আজকে আমরা রসায়নের বেসিক ক্লাস, হ্যাঁ একদম রসায়নের বেসিক, পদার্থের গঠন, এই চ্যাপ্টারটাকে তোমার বলা হয় এসএসসি বা ক্লাস 9, 10-এর বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রচুর বেসিক আছে। পরমাণু নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব, এবং সেই পরমাণুর বেসিকগুলো যদি তুমি জানতে পারো, তুমি এই অধ্যায়ের আরও অনেক কিছু, মানে এর পরবর্তী তোমার রসায়নটা আরও ইজি হয়ে যাবে। আর আমরা আগেই বলতেছি, আমাদের যে ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু আমরা ফুল বেসিকগুলো যতটুকু পারা যায় আমরা ক্লিয়ার করতেছি। বাট এই ফুল বেসিক সহ তুমি এমসিকিউ সলভ, সিকিউ সলভ, টেস্ট পেপার সলভ, এই সবগুলা ক্লাস তোমরা পাবা আমাদের ডিএমসি স্টেশন স্কুল এই চ্যানেলটায়। আর 2-3 দিনের মধ্যে পরে মানে আগামী সপ্তাহ থেকে রেগুলার এই চ্যানেলে ফুল ক্লাসগুলো পেতে থাকবে। এখন হচ্ছে আংশিক পাচ্ছ, বেসিক ক্লাসগুলো পাচ্ছ। আমরা ফুল ক্লাসগুলো পরের সপ্তাহ থেকে আমাদের ইউটিউবে সরাসরি আমরা প্রিমিয়াম 4K রেজুলেশনে হচ্ছে শ্যুট করে তোমাদেরকে আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে।
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবা আছো, নিঝুম চলে আসছো। চলো তাহলে আমরা শুরু করি। তোমরা শেয়ার করছো তো সবাই, নাকি কেউই শেয়ার করো নাই? কোনটা কি ব্যাপার? শেয়ার করছো? শেয়ার করে ফেলো যারা যারা ক্লাসটা শেয়ার করো নাই। শেয়ার করলে খুবই ভালো হয়। আচ্ছা, তো আসো তাহলে প্রথমে আমরা, আচ্ছা শাহেদ চলে আসছে, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেক ধন্যবাদ শাহেদ, তোমাকে অনেক ভালো লাগছে তোমাকে দেখে কমেন্টে। আচ্ছা তাহলে এবার চলে আসো পদার্থের গঠন। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পদার্থের গঠন, এই টপিকটা হচ্ছে আমরা আগে শুরু করি। তাহলে পদার্থের গঠনে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তাহলে পদার্থের গঠনে শুরুতেই আমাদেরকে যেই টপিকটা হচ্ছে লাগবে, প্রথমেই একজন গ্রিক দার্শনিকের কথা পড়তে হবে। একজন গ্রিক দার্শনিকের নাম আসবে, গ্রিক দার্শনিক। ওনার নাম ছিল ডেমোক্রিটাস। একজন দার্শনিক, দার্শনিক মানে কি? ফিলোসোফার, যে অনেক চিন্তা ভাবনা করতো। মানে এটা এইরকম কেন হইলো, ওই রকম কেন হইলো না, আপেলটা কেন মাটিতে মানে উপর থেকে কেন নিচেই পড়লো, আপেলটা কেন উপরে পড়লো না, এগুলো মোটামুটি দার্শনিক বা বিজ্ঞানীরা এগুলো নিয়ে চিন্তা করে। তো এরকম একজন প্রাচীন গ্রিস দেশে, গ্রিস ইউরোপের একটা দেশ গ্রিস, সেই গ্রিস দেশের একজন দার্শনিকের নাম ছিল ডেমোক্রিটাস। কি নাম ছিল? ডেমোক্রিটাস। তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস নামক একজন দার্শনিক, তিনি হচ্ছে প্রথম বলেন যে প্রত্যেকটা পদার্থ কতগুলো অবিভাজ্য অতি ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা পদার্থ কতগুলো অবিভাজ্য অতি ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা পদার্থ, তিনি প্রথম বলছে যে প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অতি ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ এই মহাবিশ্বে যত পদার্থ আছে সকল পদার্থই ছোট্ট 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 অতি ক্ষুদ্র কিছু কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে? আবার এই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। বাংলা ভাষায় অবিভাজ্য শব্দের মানে কি জানো? বাংলা ভাষায় অলওয়েজ মনে রাখবা, শব্দের প্রথমে যদি অ উপসর্গ বসে, তোমরা বাংলা গ্রামার কি পড়েছো? আচ্ছা না পড়লেও কোনো সমস্যা নেই। শব্দের প্রথমে যদি অ উপসর্গ বসে, এই অ শব্দের মানে হচ্ছে না। বাংলা ভাষায় আজকে থেকে যখনই দেখবা শব্দের প্রথমে অ বসছে, অ মানে কি? না, নো, না। ঠিক আছে? তাহলে অ শব্দের মানে হচ্ছে না। একটু দাগ দিয়ে লিখি। আর বিভাজ্য, ঠিক আছে, আমি এখানে আরেকটু শব্দটাকে আবার লিখি। অবিভাজ্য শব্দটাকে আমি এখানে একটু ভাঙবো। অবিভাজ্য, তাহলে অ শব্দের মানে কি? না। আর বিভাজ্য শব্দের মানে হচ্ছে ভাগ করা যায় যাকে। তাহলে বিভাজ্য শব্দের মানে কি? যাকে ভাগ করা যায়। তাহলে লেখি পাশে, বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যায়। তার মানে কি দাঁড়াইলো? অবিভাজ্য শব্দের মানে হচ্ছে যাকে আসলে ভাগ করা যায় না। অ মানে না, বিভাজ্য মানে ভাগ করা যায়। অর্থাৎ ডেমোক্রিটাস বলছে এই যে প্রত্যেকটা পদার্থ এত ছোট্ট 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 কণা দিয়ে গঠিত, সেই প্রত্যেকটা কণাকে আর তুমি ভাগ করতে পারবা না। এই কণাগুলোকে তুমি আর ভাগ করতে পারবা না। দ্যাট মিনস এগুলা অবিভাজ্য। অ মানে না, বিভাজ্য মানে যাকে ভাগ করা যায়। অর্থাৎ এগুলোকে ভাগ করা যায় না। এই অবিভাজ্য কণাকেই কি নাম দেওয়া হয়েছে? অ্যাটম বা পরমাণু। এই অবিভাজ্য কণাকে আসলে কি নাম দেওয়া হয়েছে? অ্যাটম বা পরমাণু। তাহলে এই যে অতি ক্ষুদ্র, এই যে অবিভাজ্য কণা, এই অবিভাজ্য কণাকেই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি আদর করে নাম দিয়েছেন অ্যাটম, যার বর্তমান বাংলা হচ্ছে পরমাণু। অ্যাটমের বাংলা হচ্ছে পরমাণু। আচ্ছা ঠিক আছে। একজন হচ্ছে কি বলে, একটা মিম আইডি, ওর নাম হচ্ছে এম কালুস। ঠিক আছে, মিম আইডি, সমস্যা নাই, বলতেছে ব্রো ইউ আর লুকিং বিউটিফুল। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমারও দেখার চোখটা অনেক সুন্দর, এই জন্য তুমি মানুষকে হয়তো বা তোমার কাছে সুন্দর লাগে। ধন্যবাদ। আচ্ছা এবার চলে আসো। তাহলে এই যে ডেমোক্রিটাস তাহলে কি নাম দিছে? এই অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিছে হচ্ছে অ্যাটম। এই অ্যাটম শব্দটাকে যদি আমরা ভাঙি, এটা একটা গ্রিক শব্দ, এর দুইটা মিনিং আছে। কি মিনিং আছে? দুইটা মিনিং আছে, দেখো এটা তাহলে মুখস্থ হয়ে যাবে ক্লাসের পড়া।
এ শব্দের মানে হচ্ছে না। অলওয়েজ মনে রাখবা, শব্দের প্রথমে ইংলিশ কোনো শব্দ যদি গ্রিক ভাষা থেকে আসে, গ্রিক ভাষা থেকে আগত কোনো শব্দের শুরুতে যদি এ থাকে বা এ থাকে, সেই এ মানেও হচ্ছে না। আর এই টম শব্দটা আসছে, এটা কি টম এন্ড জেরি থেকে আসছে? টম এন্ড জেরি থেকে আসে নাই। টম শব্দটা আসছে গ্রিক শব্দ টমোস থেকে। টম শব্দটা আসছে গ্রিক শব্দ টমোস থেকে। টমোস মানে হচ্ছে আর ভাগ করা যায় না। আর ভাগ করা যায়, আসলে যায় না, না আর ভাগ করা যায় বা ভাগ করা যায়। তাহলে গ্রিক শব্দ টমোস মানে ভাগ করা যায়, এ মানে না। তার মানে অ্যাটম শব্দের মানে হচ্ছে যাকে তুমি আর ভাগ করতে পারবা না, যারে তুমি আর ছোট করতে পারবা না, আর ভাগ করতে পারবা না, ওইটাই হচ্ছে অ্যাটম, বা বাংলায় বলা হয় অবিভাজ্য কণা বা পরমাণু। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে শুরু করি। হ্যাঁ, আজান ব্রেক নিয়ে নিই আমরা একটা। ওকে, আমরা আজান ব্রেক নিয়ে নিই। আচ্ছা, তাহলে দেখো, এ শব্দের মানে না, টমোস মানে ভাগ করা যায়, অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না তাকেই অ্যাটম বা পরমাণু বলা হয়। তাহলে অ্যাটম শব্দের নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। তাহলে অ্যাটম শব্দের নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। আচ্ছা জাহিদ, আজানের বিরতি দেন। এই তো জাহিদ, আমরা খুব সুন্দর করে একটা ব্রেক নিয়ে নিয়েছি। শেরিন এসেছো, শেরিন মেনশন করেছো, চমৎকার। তোমরা বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে মেনশন করতে থাকো। এই ক্লাসগুলো কিন্তু এক একটা অমূল্য রত্ন। এই ক্লাসগুলো তোমাদের খুবই ইফেক্টিভ হবে, তোমাদের জন্য খুব বেশি হচ্ছে ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করতে থাকো। ঠিক আছে, ওকে। উম্মে নাওয়ার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝছো, তাহলে অ্যাটম, তাহলে অ্যাটম নামকরণ করেন, একটা এমসিকিউ লিখে ফেলো পাশ দিয়ে। তাহলে সুন্দর করে তোমরা শর্টকাটে একটা এমসিকিউ লিখে ফেলো যে অ্যাটম নামকরণ করেন, তাহলে কে? ডেমোক্রিটাস। সেই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, উনি অ্যাটম নামকরণ করেন। ঠিক আছে, এটা এমসিকিউতে আসতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে গ্রিক দার্শনিক উনি যে একটা কথা বলছে, এটা 5 স্টার এমসিকিউ। হ্যাঁ, এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাটম নামকরণ করেন ডেমোক্রিটাস, কিন্তু এই যে গ্রিক দার্শনিক উনি যে একটা আসলে নামকরণ করছে, ব্যাপারটা হচ্ছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। উনি আসলে মানে নিজের দর্শন জ্ঞান দিয়ে উনি বলছে যে এরকম অবিভাজ্য ক্ষুদ্র কণা। বাট প্রবলেম হচ্ছে এটার কোনো বৈজ্ঞানিক সত্যতা ওই সময় ছিল না। তবে তার পরবর্তীতে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের পরে প্রায় 2500 বছর চলে গেছে। কত হাজার বছর? প্রায় 2500 বছর চলে গেছে। সেই 2500 বছর চলে যাওয়ার পরে পরবর্তীতে 1803 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানীর উদ্ভব হয়েছে, জন ডাল্টন। তাহলে দেখো, ডেমোক্রিটাস কি বলছে? গ্রিক দার্শনিক ছিলেন, তিনি বলছে প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। অ মানে না, বিভাজ্য মানে যাকে ভাগ করা যায়, অর্থাৎ যাকে আর কোনোভাবেই ভাগ করা যায় না, অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এটাকে তিনি নাম দিছে অ্যাটম, কারণ গ্রিক ভাষায় শব্দের প্রথমে এ থাকলে বাংলার মতো এ মানে হচ্ছে না, ট
অ্যাটম শব্দটা আসছে টোমোস থেকে, অর্থাৎ যাকে ভাগ করা যায়। তার মানে অ্যাটোমোস শব্দের মানে যাকে আর ভাগ করা যায় না, সেখান থেকে নামটা আসছে অ্যাটম। তাহলে অ্যাটম বা পরমাণু, এটা নামকরণ কে করছে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এমসিকিউতে আসবে। প্রবলেমটা হচ্ছে তিনি তো নামকরণ করছে, আমি একটা জিনিস বললাম এই অবিভাজ্য কণা দ্বারা গঠিত, বাট সেটার আমি কোনো দিলাম না, কি দিলাম না, আমি সেটার মনে করে কোনো প্রমাণ দিলাম না। তাহলে মানুষ কি বলবে? দূর, কোত্থেকে লোক আসছে যে গাঁজাখুরি কথা বলতেছে, তাই না? ব্যাপারটা তো এরকমই বলবে যে আমি একটা বানায় দিছি, এই প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। একটু পরে মানুষ এসে বলবে, কি রে ভাই, তুই কোনো প্রমাণ দাস নাই, শুধু শুধু খালি বলে দিল অবিভাজ্য কণা দিয়ে তৈরি। তাহলে এটা বললে তোর কথা আমরা কেন বিশ্বাস করব? তো ডেমোক্রিটাস এরকম কোনো প্রমাণ দিতে পারে নাই। ওই আমলে প্রমাণ দেওয়া সম্ভব ছিল না। তবে তার পরবর্তীতে প্রায় 2500 বছর পরে, কত বছর পরে? 2500 বছর পরে যে, ঠিক আছে, 2500 বছর পরে যে তোমার পরবর্তীতে একজন বিজ্ঞানী আসছে, বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন। ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল হচ্ছে জন ডাল্টন। তাহলে জন ডাল্টন নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী, এই ঘটনার প্রায় 2500 বছর পরে যে তিনি নামকরণ করছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে জন ডাল্টন একজন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, জন ডাল্টন। ডাল্টন নামে আমাদের ব্যাচে একটা ফ্রেন্ড ছিল ঢাকা মেডিকেলে, ডাল্টন। ঠিক আছে, তাহলে জন ডাল্টন কত সালে? 1803 সালে। তাহলে জন ডাল্টন ডেমোক্রিটাসের এই ঘটনার প্রায় 2500 বছর পরে 1803 সালে তিনি হচ্ছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি কিছু মতবাদ দিছে। তাহলে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হচ্ছে তিনি কিছু মতবাদ দিয়ে বলছে। ঠিক আছে, তাহলে 1803 সালে জন ডাল্টন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা মতবাদ দেন। ব্যাপক পরীক্ষার মাধ্যমে, তিনি অনেক পরীক্ষা করছে, ব্যাপক পরীক্ষার মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে ব্যাপক পরীক্ষার মাধ্যমে মতামত দেন। কি মতামত দেন? কি মতামত দেন সেটা জানতে গেলে আমাদেরকে এখন একটু ছোট্ট করে আমাদেরকে একটু দাগ দিয়ে আমরা নিয়ে নিই। তিনি একটা মতবাদ দেন, সেই মতবাদটা কি? চলো এটাকে আমরা দুই ভাগে ভাগ করে বলি। তিনি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ, লেখো খুবই ইম্পর্টেন্ট, খুব সহজ জিনিস বলছে, বলছে যে প্রত্যেকটা পদার্থ অনেক ছোট্ট 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 কণা দিয়ে তৈরি। একই কথাই বলছে ডেমোক্রিটাস 2500 বছর আগে যা বলছে তিনি একই কথা বলছে। ওকে, তোমরা বলতেছো ভাইয়া বিজিএস ক্লাসটা নেন, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। হ্যাঁ, আমরা বিজিএস ক্লাস নিব, টেনশন করো না। বিজিএস ক্লাস হয়তো আমরা লাইভে নিব না, আমরা ওয়ান শট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে ওয়ান শটের মাধ্যমে আমরা হচ্ছে বিজিএস তোমাদের খুব সুন্দর করে হচ্ছে পড়ায় দিব। সাবিনা, চিন্তা করো না। একজন জন ডাল্টনের নাম লেখছো, জন ডেটল, মায়ের ধৈরা মায়ের, জন ডেটল। ডেটল আবার কি? ডেটল দিয়ে আমরা কি করি? জীবাণু নাশক ডেটল। সেই ডেটল কোত্থেকে আসলো? জন ডাল্টন। কমেন্ট করার সময় কিন্তু কি করতে হবে? একটু দেখবা কি লিখছো, ঠিক আছে? ঠিক আছে, জন ডেটল, জন ডেটল না জন ডাল্টন। কমেন্ট করার সময় একটু দেখবা কি লিখতেছো, না তো তোমাকে তো মানুষজন হাসাহাসি করবে তোমাকে নিয়ে, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে এবার চলে আসো। বাট ভালোই হয়েছে ব্যাপারটা, বেশ মানে ভালো লাগলো, একটু পরিস্থিতিটা একটু হালকা হয়ে গেল না তোমার কমেন্টটা পড়ে। আচ্ছা, তাহলে ব্যাপক পরীক্ষার মাধ্যমে মতবাদ দেন। কি মতবাদ দিছে? যে প্রতিটি পদার্থ অতি ক্ষুদ্র অজস্র কণা সমন্বয়ে গঠিত। তাহলে প্রতিটি পদার্থ অতি ক্ষুদ্র অজস্র কণার সমন্বয়ে গঠিত। তো ডেমোক্রিটাস তো একই কথাই বলছে যে প্রত্যেকটা পদার্থ ছোট্ট 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 কণার সমন্বয়ে গঠিত। মানব দেহ যেরকম কোষ দ্বারা গঠিত, এরকম প্রত্যেকটা পদার্থ ছোট্ট ছোট্ট কণা দ্বারা গঠিত। তাহলে অতি ক্ষুদ্র অজস্র কণার সমন্বয়ে গঠিত, এটা বলছে। এবং এটা একটা পয়েন্ট, সেটার দুইটা পার্ট আছে। সেকেন্ড পার্টে উনি বলছে সেই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। ওই যে আবার সেই ডেমোক্রিটাসের কথাগুলো 2500 বছর পরে এসে ডেমোক্রিটাসের কথাগুলাই তিনি আবার বলছে, এবং সেই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। বুঝছো? বাট এইবার কেন গুরুত্বপূর্ণ এটা? যে ডেমোক্রিটাস কোনো প্রমাণ দিতে পারে নাই, উনি এমনি বলছে যে
অবিভাজ্য কণা দিয়ে তৈরি। কিন্তু জন ডাল্টন অনেক পরীক্ষা করছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তিনি মোটামুটি মতবাদ দিয়েছে, এই জন্য তার মতবাদটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে না, এই লোকটা এবার অনেক পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে হচ্ছে কথাগুলা বলতেছে। আগের মানুষ আইসা গাঁজাখুরি মনে করে কথা বলে গেছে, কিন্তু উনি আইসা সুন্দর করে আসলে প্রমাণের সাপেক্ষে বলছে যে না, আসলে অবিভাজ্য কণা দিয়ে তৈরি। এবং যেহেতু 2500 বছর আগে ডেমোক্রিটাস একই কথাই বলে গেছে, এই জন্য জন ডাল্টন সেই ডেমোক্রিটাসকে সম্মানিত করেছে। অর্থাৎ তিনি চাইলে কিন্তু নতুন করে কণাগুলোর নাম দিতে পারতেন, বাট তিনি সেটা করেন নাই। তিনি বলছেন কি যে ডেমোক্রিটাস আমার 2500 বছর আগে আসলে এই কথাগুলো বলে গেছে, এই জন্য তিনি ক্রেডিটটা দিছে হচ্ছে ডেমোক্রিটাসকে। ডেমোক্রিটাসের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক, এটা লাস্ট তাহলে স্টেজ হচ্ছে ডাল্টন ডেমোক্রিটাসের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক, যেহেতু 2500 বছর আগে লোকটা একই কথাই বলে গেছে, তাকে সম্মান দেখিয়ে তাহলে ডেমোক্রিটাসের প্রতি সম্মান পূর্বক, সম্মান দেখাইছে, প্রতি সম্মান পূর্বক অ্যাটম নামটাই দেন। অর্থাৎ তিনিও অ্যাটম নামটাই দেন ইংলিশে। তাহলে ডেমোক্রিটাসের প্রতি সম্মান পূর্বক জন ডাল্টন কি করেন, এই অ্যাটম নামটাই দেন, একই নাম রাখছে, যে আমার পূর্বপুরুষ মনে করে একটা নাম দিয়ে গেছে, আমি তার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বললাম যে থাক, উনি যা বলছে সেটাই। ক্লিয়ার? তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার রিক্যাপ করি। জন ডাল্টন 2500 বছর পরে অর্থাৎ 1803 সালে এসে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণু সম্পর্কে একটা মতবাদ দেন। সেই মতবাদের দুইটা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট হচ্ছে প্রতিটি পদার্থ ক্ষুদ্র 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 অজস্র কণা সমন্বয়ে গঠিত, সেই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ ডেমোক্রিটাস যা বলছে উনি তাই বলছে, খালি পার্থক্য হচ্ছে উনি এবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই কথাগুলো বলছে, এই জন্য তার মতবাদটা ওই আমলে গ্রহণযোগ্যতা পেয়েছিল। এবং তিনি ডেমোক্রিটাস যেহেতু একই কথা বলছে, এই জন্য তাকে সম্মান প্রদর্শন পূর্বক তিনি আসলে এটার নাম দিছে হচ্ছে অ্যাটম। ঠিক আছে? তাহলে তিনি কি নামকরণ করছে? অ্যাটম নামকরণ করছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যবস্থা। ওকে, এইবার চলে আসো, এইবার আসো এখান থেকে। কিন্তু সমস্যাটা হয়েছে, জন ডাল্টন যে পরীক্ষা নিরীক্ষা করছে তারও পরে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে পরমাণুকেও হচ্ছে তোমার কি করা যায়, ভাগ করা যায়। মানে তারও পরবর্তীতে কি হয়েছে, আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই যে তারা যে বলে গেছে পরমাণু হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাগ করা যায় না। ঠিক আছে? তাহলে কি করা যায়, পরবর্তীতে প্রমাণিত হলো তাকেও ভাগ করা যায়। তার মানে এতক্ষণ যে আমরা কষ্ট করে পড়লাম ডেমোক্রিটাসের মতবাদ, জন ডাল্টনের মতবাদ, এটা আসলে ভুল, ভুল মতবাদ। কারণ পরবর্তীতে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে পরমাণুকেও ভাগ করা যায়, এবং সেই পরমাণুকে ভাগ করলে কি পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে? তাহলে এবার আসলে আমরা একটু আধুনিক মতবাদ সম্পর্কে আমরা এখন জানি। তাহলে এইটুকু পড়লাম। আমি বলতে পারো ভাই এতক্ষণ তো তাহলে ফাও পড়লাম, হুদাই পড়লাম। ঠিক আছে না, শুধু শুধু পড়ো নাই, ভুল হইলেও তারাই প্রথম চিন্তা করছে। ব্যাপারটা দেখো, একজন তোমাকে ভুল রাস্তা দেখাইছে, বাট তিনিই প্রথম তোমাকে চিন্তা করতে শিখাইছে যে পদার্থগুলো কিভাবে তৈরি। ব্যাপারটা কিন্তু ভুল হইলেও কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। যে ধরো একজন চাঁদে যাওয়া সম্ভব, একজন বলে গেছে চাঁদে যাওয়া সম্ভব, একটা সময় মানুষ চাঁদে যাবে, হয়তো তিনি চাঁদে যেতে পারেন নাই, বাট তিনি প্রথম মানব জাতিকে ধরো পথ দেখাইছে যে চাঁদে যাওয়া কিন্তু সম্ভব। তাহলে ব্যাপারটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট, এরকম হয়েছে ব্যাপারটা। ঠিক আছে? তো যাই হোক, পরবর্তীতে আধুনিক গবেষণায় আসলে এই মতবাদগুলো ভুল প্রমাণিত হয়েছে। তাহলে আধুনিক গবেষণায় কি প্রমাণিত হয়েছে চলো আমরা দেখি। তাহলে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়, দেখো পরবর্তীতে হচ্ছে তোমার আধুনিক গবেষণায় জাদি জুলজি টপার ব্যাচের টেলিগ্রামেও একটু বলে দে যে, বুঝছিস? আচ্ছা, তাহলে আধুনিক গবেষণায় প্রমাণিত হয় পরমাণুকেও ভাগ করা যায়। তাহলে কি প্রমাণিত হয়, যে পরমাণুকেও ভাগ করা যায়। তাহলে পরমাণুকেও ভাগ করা যায়। তাহলে এই যে পরমাণুকে ভাগ করা যায়, তাহলে পরমাণুকে ভাগ করলে কি পাওয়া যায় চল আমরা একটু দেখি। চল আমরা এখন একটু দেখি। তাহলে এই যে আমি বললাম যে পরমাণুকেও ভাগ করা যায়, চলো এবার একটু দেখবো আমরা এগুলা। আচ্ছা, এই তো
এই যে ধরো এই যে ভিতরে এটা হচ্ছে একটা পরমাণুর একদম ভিতরে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস। এই ভিতরের যে ছোট বৃত্তটা, সাদা বৃত্তটা, এটাকে বলা হয় পরমাণুর কি, নিউক্লিয়াস। তাহলে এটাকে কি বলা হয়, পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি থাকে জানো? এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে, ধরো প্রোটন, পি দিয়ে বুঝাইলাম, প্রোটন, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে? আর বাইরের নিউক্লিয়াসের বাইরে এই যে হলুদ যে একটা বৃত্ত আছে, হলুদ বৃত্তটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে কক্ষপথের মধ্যে থাকে হচ্ছে আবার ইলেকট্রন। এই যে এখানে কি থাকে, এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এটাই হচ্ছে মোটামুটি একটা আধুনিক মডেল, ঠিক আছে? এটাই হচ্ছে মোটামুটি কি একটা আধুনিক মডেল, যে একটা পরমাণুর গঠন। তাহলে পরবর্তীতে প্রমাণিত হয়েছে পরমাণুকেও ভাগ করা যায়। পরমাণুকে ভাগ করলে তিনটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা জিনিস পাওয়া যায়। এর মধ্যে একটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে, আর একটা থাকে, বাকি দুইটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে কি, তাহলে এই যে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে প্রোটন, আর একটা থাকে হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভিতরে একটা থাকে হচ্ছে প্রোটন, আর একটা থাকে হচ্ছে নিউট্রন, প্রোটন নিউট্রন, ঠিক আছে? আর এই যে নিউক্লিয়াসের চারপাশে, এই যে বাইরে, তাহলে বাইরের যে মনে করা হচ্ছে তোমার ইলেকট্রনের যে স্তর আছে, সেই ইলেকট্রনের স্তরে থাকে, মানে যে কক্ষপথ আছে, সেই কক্ষপথেই যে এইগুলা থাকে হচ্ছে ইলেকট্রন। এগুলা কি, এগুলা থাকে হচ্ছে ইলেকট্রন। এটা একটা ইলেকট্রন, এটা মনে করো আরেকটি ইলেকট্রন। জাস্ট আমি ছবি আঁকার জন্য বলছি। তাইলে বলো তো, তাহলে আধুনিক গবেষণায় তাহলে কি প্রমাণিত হয়েছে, যে পরমাণুকে আসলে ভাগ করা যায়। পরমাণুকে ভাগ করলে তিনটা জিনিস পাওয়া যায়। কি কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা জিনিস পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই সাদা বৃত্তটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। আর এর চারপাশে দেখো, এই হলুদ বৃত্তটাকে তোমার বলা হয় কক্ষপথ। আমি একটু লিখি, এই হলুদ বৃত্তটাকে কি বলে? হলুদ বৃত্তটাকে তোমার বলে হচ্ছে কক্ষপথ। তো কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। এই যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এরা ঘুরতে থাকে, এরা কক্ষপথে এইভাবে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তাহলে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ক্লাসে পড়া কি ক্লাসে মুখস্থ হয়েছে? ওকে, আচ্ছা, এইবার চলে আসো। তাইলে একটা এমসিকিউ লিখে ফেলো। ঠিক আছে, তাহলে পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটা জিনিস পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এর মধ্যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, ইলেকট্রন তার চারপাশে ঘুরতে থাকে। ক্রিস্টাল ক্লিয়ার? মুখস্থ হয়ে গেছে? এই যে মিম কমেন্ট করছে ক্রিস্টাল ক্লিয়ার ভাই, মুখস্থ হয়ে গেছে। ওকে, ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ হয়ে যাবে। আমাদের ক্লাস করলে ক্লাসের পড়া লাগে না, আল্লাহর রহমতে। হ্যাঁ, তুমি এমনি খালি বইটা রিডিং দিবা, দেখবা সব পারতেছো, সব পড়ে ফেলতেছো। ওকে, তাহলে বুঝছো? ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এর মধ্যে আমরা একটু পরে এগুলো পড়বো, একটু পরে আমরা এগুলো ডিটেলস পড়বো। এর পরের টপিকে চলে যাই তাহলে। এবার আসো মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? আচ্ছা, মৌলিক শব্দের মানে কি? ঠিক আছে, মৌলিক শব্দের মানে হচ্ছে মূল। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে নতুন কোনো আর পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে তোমার বলা হয় মৌলিক পদার্থ। তাহলে যেই পদার্থগুলোকে ভাঙলে নতুন করে আর কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সোজা কথা, মানে ধরো অক্সিজেন, তুমি অক্সিজেনকে তুমি যতই ভাঙো, ভাঙতে 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 তুমি যাই করো না কেন, তুমি অলওয়েজ কি পাবা? অক্সিজেনই পাবা। বুঝছো বাচ্চারা? আর কিছু পাবা না। অক্সিজেনটা তুমি যতই ভাঙো, খালি অক্সিজেন 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 অক্সিজেনই তুমি পাবা। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে অন্য আর কোনো পদার্থ পাওয়া যায় না, শুধু ওই পদার্থই পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলে। ঠিক আছে, বা মৌল বলে। ক্লিয়ার?
তাহলে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক পদার্থ বা মৌল বলে। এটা একটা সুন্দর করে হচ্ছে দাগ দাও, এটা সৃজনশীলের ক নম্বরের জন্য আসবে সংজ্ঞা। কতে মৌলিক পদার্থের সংজ্ঞা আসবে এটা, তাহলে পারা যাবে। যেমন অক্সিজেনকে ভাঙলে যতই ভাঙো না কেন তুমি অক্সিজেন ছাড়া আর কিছু পাবা না, তাহলে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। শেষ। এইবার চলে আসো, বর্তমানে পুরো পৃথিবীতে কয়টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তাহলে বর্তমানে পুরো পৃথিবীতে মৌলিক পদার্থ কয়টা আবিষ্কৃত হয়েছে? 118টা। তাহলে এ পর্যন্ত পুরো পৃথিবীতে হচ্ছে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এটা এমসিকিউ, হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য তোমাকে খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে। এখন এই 118টা মৌলিক পদার্থের মধ্যে তাহলে বর্তমানে পুরো পৃথিবীতে মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে 118টা। আমি একটু লিখি, তাহলে 118টা যদি মৌল থাকে তাহলে লিখি যে 118টা হচ্ছে মৌল। তাহলে সেই 118টা মৌলের মধ্যে এবার আমারে বলো তাইলে 98টা 98টা তাইলে হচ্ছে, তাহলে 118টার মধ্যে হচ্ছে 98টা, তাহলে 98টা হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, মানে প্রকৃতিতেই পাওয়া যায়, আর বাকি 20টা হচ্ছে কৃত্রিমভাবে রাসায়নিক ল্যাবরেটরিতে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। আচ্ছা হুমায়ুন কবির ভাই, টেনে পড়ি, বাচ্চা না, কোনো সমস্যা নাই, তাহলে বড় বাচ্চা বললো তোমাদেরকে ঠিক আছে, তাহলে বাচ্চা বললো, যদি তোমরা মাইন্ড করো তাহলে বড় বাচ্চা। ইন্টারের ছেলেদেরকে কিন্তু, ছেলে মেয়েদেরকে আমরা বাচ্চা বলে ডাকি, ওরা কিন্তু মাইন্ড করে না, ওরা জানি কেন জানি বাচ্চা হইতে পছন্দ করে। আর 9-10-এ তোমরা যারা আছো, তোমরা যদি তোমাদেরকে কেন জানি বাচ্চা বললে তোমরা মাইন্ড করো, ঠিক আছে, তাহলে তোমরা বড় বাচ্চা, আর কলেজের গুলা মনে করো ছোট বাচ্চা, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা এটা আমাদের সাথেও হইতো, আমি এটা রিলেট করতে পারতেছি, ঠিক আছে। হুমায়ুন কবিরের যে অবস্থাটা হয়েছে সেটা আমরা রিলেট করতে পারতেছি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট একটা পার্ট বলি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, বুঝছো, আমি না হঠাৎ করে মনে হইতো আরে আমি অনেক বড় হয়ে গেছি। ক্লাস 10-এ পড়ি, হাই স্কুলের একদম সবচেয়ে সিনিয়র ক্লাস, আমি ক্লাস 10, পুরো স্কুলে আমরা রাজত্ব করব, জুনিয়ররা আমাদের কথা শুনতো। এই ক্লাস 9-এ যেয়ে বলতাম, এই তোরা এটা করতেছিস কেন, এটা করি এটা করি এটা করি, ঠিক আছে, মানে বুঝতেছো, আমারও এটা মনে হইতো যখন আমি ক্লাস 10-এ পড়তাম। কিন্তু যখন আমি এসএসসিটা দিয়ে নটরডেম কলেজে প্রথম বর্ষে ভর্তি হইলাম, নটরডেমে প্রথম বর্ষে যখন আমি পড়ি এসএসসিটা দিয়ে, সেই আমি যে ক্লাস 10-এ নিজের অনেক বড় মনে করতাম যে আমি বড় হয়ে গেছি, সেই আমি হঠাৎ করে দেখা গেল কি যে একদম মনে করো যে যখন মানে কলেজ লাইফের হচ্ছে ফার্স্ট ইয়ার, তখন আমার নিজের মনে হলো যে আমি আবার ছোট হয়ে গেছি, মানে অনেক ছোট মনে হইতো নিজের, বুঝছো, এটাই হচ্ছে ব্যাপার আর কি, বাস্তবতা, ঠিক আছে। ওকে, হ্যাঁ সমস্যা নাই, আমাদের বন্ধুকে দেখেই ফেলছে, প্রবলেম না। আচ্ছা তো বুঝছো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে এবার দেখো, এই যে 118টা মৌল, তাহলে 118টা মৌলের মধ্যে 98টা হচ্ছে তোমার প্রকৃতিতে পাওয়া যায়, 20টা হচ্ছে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তাহলে 20টা কি করা হয়েছে? কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তাহলে কৃত্রিমভাবে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তাহলে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, এই জন্য 20টা কৃত্রিম, 98টা প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়। ইব্রাহিম শাহেদ। আচ্ছা আমরা ইংলিশও নিয়ে আসবো, টেনশন করার কোনো কারণে, আস্তে আস্তে সবই আসবে, হ্যাঁ ওকে। আচ্ছা ভাই এটা আব্বুর আইডি, আচ্ছা সমস্যা নেই, আঙ্কেলকে আমার সালাম জানাও। তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। এবার আসো, মৌলিক পদার্থ যেহেতু আছে তাহলে অবশ্যই কি যৌগিক পদার্থ আছে। তাহলে যৌগিক পদার্থটা কি দেখো, এতক্ষণ আমরা কি বলছি, মৌলিক শব্দের মানে হচ্ছে মূল। মূল মানে কি? আসল, অর্থাৎ এই পদার্থগুলোকে ভাঙলে আর কোনো পদার্থ পাবা না, আসল জিনিস, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যেই সমস্ত পদার্থগুলোকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানি, তুমি যদি পানিকে ভাঙতে থাকো ভাঙতে থাকো ভাঙতে থাকো, একটা লেয়ার পর্যন্ত বা একটা সময় পর্যন্ত তুমি পানি পাবা, কিন্তু পরবর্তীতে সেই পানিকে ভাঙলে একটা সময় যেয়ে দেখবা সেই পানিটা এখন আর পানি নাই, সেটা হাইড্রোজেন এবং অক্সিজেন হয়ে গেছে। তার মানে বুঝছো, একটা অক্সিজেনকে তুমি যতই ভাঙো যতই ভাঙো যতই ভাঙো অক্সিজেনই পাবা, কিন্তু একটা পানিকে তুমি ভাঙলে প্রথম দিকে পানি পেলেও
পরবর্তীতে একটা সময় যেয়ে দেখবা সেটা আর পানি নাই, সেটা অক্সিজেন এবং হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে এই যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক অন্য কোনো মৌলিক পদার্থ পাওয়া যায়, ওই পদার্থকে তোমার বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানিকে ভাঙলে 2টা মৌলিক পদার্থ পাওয়া যায়, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই জন্য পানি একটা যৌগিক পদার্থ। তাহলে যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলে। ক্লিয়ার? তাহলে এটাও আমরা একটু দাগায়া ফেলি, অন্য কালি দিয়ে দাগাই না, তোমাদের জন্য আমরা একটু অন্য কালি দিয়ে দাগাই। তাহলে এটাও কি আসবে? তাহলে এটাও আমরা আসলে সংজ্ঞা, যৌগিক পদার্থের আসলে সংজ্ঞাতে হচ্ছে আমরা এটা পাবো। ঠিক আছে? ওকে, তাহলে সংজ্ঞাতে হচ্ছে পাবো। ঠিক আছে, পারবা? ওকে, পারা যাবে। এইবার চলে আসো। এখন তাহলে আমরা যদি একটা পানিকে ভাঙি তাহলে কি হয়? দেখো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস আঁকি, তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করব। দেখো, একটা বক্স আঁকি, বক্স না, আমি এরকম কিছু একটা আঁকি। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটা বক্সের মতো আঁকি। ধরো এটা একটা পাত্র, ধরো এটা একটা পানির পাত্র। হ্যাঁ, তাহলে এই পাত্রের ভিতরে কি আছে? এই পাত্রের ভিতরে হচ্ছে তোমার পানি আছে মনে করো। তাহলে এটা একটা পাত্র, তাহলে এই পাত্রের ভিতরে তোমার এই যে নীল দিয়ে আমি কি আঁকতেছি? পানি আঁকতেছি। তাহলে এই পাত্রের ভিতরে তোমার পানি আছে, ওয়াটার আছে। তাহলে এই যে পাত্রের ভিতরে তোমার পানি আছে, এখন এই পাত্রকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, কি করি? তড়িৎ বিশ্লেষণ করি, অর্থাৎ এখানে যদি বাইরে থেকে যদি আমরা দুইটা দণ্ড মনে করি, এই পাত্রের ভিতরে আমরা বাইরে থেকে হচ্ছে দুইটা দণ্ড যদি প্রবেশ করাই, ঠিক আছে, দুইটা দণ্ড যদি আমরা প্রবেশ করাই, ধরো এই পানির পাত্রের মধ্যে বাইরে থেকে মনে করো আমি আরো দুইটা দণ্ড প্রবেশ করাচ্ছি, দুইটা দণ্ড। হ্যাঁ, এটা একটা মনে করি সবুজটা একটা দণ্ড, আর মনে করো নীলটা হচ্ছে আরেকটা দণ্ড, দুইটা দণ্ড প্রবেশ করাই মনে করো। তাহলে এই যে বাইরে থেকে যদি আমি এখন দুইটা দণ্ড প্রবেশ করাই, ঠিক আছে, নীল আর সবুজ মনে করো, এই দুইটা দণ্ড প্রবেশ করিয়ে সেই ওই দণ্ড দুইটাকে যদি বাইরের কোনো ব্যাটারির সাথে যুক্ত করে দেই, ব্যাটারি তো চিনোই তোমরা, রিমোট ব্যাটারি বা কোনো একটা ব্যাটারির সাহায্যে, রিমোটের যে ব্যাটারি থাকে সেই রিমোটের মনে করো ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম এই দণ্ডগুলারে। তাহলে ব্যাপারটা বুঝতেছো যে আমি পানির মধ্যে দুইটা ধাতব দণ্ড, ধাতু দ্বারা তৈরি দুইটা দণ্ড প্রবেশ করাইছি, সেই দণ্ডগুলার মধ্যে সেই দণ্ডগুলার মধ্যে ব্যাটারির মাধ্যমে আমি মনে করো তার দিয়ে যুক্ত করে দিছি। আর ব্যাটারির মাধ্যমে যুক্ত করা মানে কি? তড়িৎ প্রবাহ হবে, কারণ তোমরা জানো ব্যাটারির মাধ্যমে কি হয়? ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ হয়। তাহলে ব্যাটারির মাধ্যমে যদি তড়িৎ প্রবাহ হয়, তোমরা কি জানো এই পানি ভেঙে যাবে। এই পানি ভেঙে এখান থেকে দুইটা গ্যাস পাওয়া যাবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এবং এই যে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস পাবা, সেই গ্যাসগুলোকে যদি তোমরা দুইটা আলাদা আলাদা যদি দুইটা পাত্রের মধ্যে জমা করো, দুই ধরনের গ্যাস পাওয়া যাবে। এই গ্যাসগুলোকে তোমরা যদি দুইটা আলাদা আলাদা পাত্রের মধ্যে যদি জমা করো, তাহলে একটা পাত্রের মধ্যে হচ্ছে তুমি পাবা হচ্ছে অক্সিজেন, আরেকটা পাত্রের মধ্যে তুমি পাবা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবং এখানেও একটা মজার জিনিস আছে, অক্সিজেন যতটুকু পাবা হাইড্রোজেন পাবা তার দ্বিগুণ, ঠিক দ্বিগুণ পাবা। অর্থাৎ অক্সিজেন যদি কথার কথা তুমি 10 লিটার অক্সিজেন পাও, কথার কথা, হাইড্রোজেন পাবা 20 লিটার। অক্সিজেন তুমি যদি পাও 5 লিটার, হাইড্রোজেন পাবা হচ্ছে 10 লিটার। অর্থাৎ সবসময় তুমি হচ্ছে দ্বিগুণ হচ্ছে তুমি পাবা, অলওয়েজ তুমি ডাবল পাবা। এই হচ্ছে তোমার আলটিমেটলি ব্যাপার, বুঝতে পারছো? এই তো ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলে আসো। তাহলে আমি আবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম, আরেকবার রিক্যাপ করি। তাহলে পানির কোনো পাত্রের মধ্যে যদি আমি দুইটা ধাতু দ্বারা তৈরি দণ্ড প্রবেশ করায় দেই, এবং সেই দণ্ড দুইটাকে যদি মোবাইল ব্যাটারি বা ধরো হচ্ছে পেন্সিল ব্যাটারি, এরকম ব্যাটারির সাথে যদি যুক্ত করি, এবং সেই ব্যাটারির মাধ্যমে তারের মাধ্যমে যুক্ত করলে তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পানি ভেঙে যাবে, পানি ভেঙে
হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এর মধ্যে যতটুকু অক্সিজেন গ্যাস পাওয়া যাবে হাইড্রোজেন পাওয়া যাবে ঠিক তার ডাবল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি তার মানে পানি তৈরি করতে দুইটা গ্যাস মিলে পানি তৈরি করে, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর মধ্যে অক্সিজেন যতটুকু আছে হাইড্রোজেন তার ডাবল পাওয়া যায়। তার মানে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। 2:1 2:1 মানে কি, যে অক্সিজেন যদি আমি 1 লিটার পাই, হাইড্রোজেন পাবো ঠিক তার ডাবল। একের ডাবল কত? 2 লিটার, অর্থাৎ 2:1। এই জন্য পানিতে আমরা কি পাই? তো এই জন্য পানিকে বিশ্লেষণ করলে আমরা সবসময় যতটুকু অক্সিজেন পাবো ঠিক তার দ্বিগুণ হাইড্রোজেন পাই। এই জন্য পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। এটা 2 লিটার পাইলে এটা আমরা 1 লিটার পাবো। এই জন্য পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। এই কথাটাকে যদি তোমরা উল্টাভাবে লেখো, এই কথাটাকে তোমরা যদি উল্টাভাবে যদি লেখো, কেউ ধরো উল্টাভাবে লিখতে চাচ্ছ, উল্টাভাবে লিখলে কি হবে দেখো। তাহলে পানিতে দেখো, তোমরা এটা ম্যাথে পড়ে আসছো যে তাহলে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন, তাহলে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান। আর যদি অনুপাতটাকে আমরা উল্টে দিই, ধরো এই জিনিসটাকে আমরা উল্টে দিলাম, কি করলাম? এটাকে মনে করো আমি উল্টে দিলাম, ধরো এটারে উল্টায় মনে করো আমি এখন এইটা করতে চাচ্ছি, যে একই জিনিস লিখবো, দেখি বুঝো কিনা। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত, তাহলে পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2। বুঝছো? তাহলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? 1:2। উল্টা করে লিখলে, তোমরা এটা ম্যাথে পড়ছো, অনুপাতকে উল্টায় দিলে জিনিসটা উল্টে যায়। যদি আগে হাইড্রোজেন বলি, হাইড্রোজেন 2 লিটার, অক্সিজেন হচ্ছে 1 লিটার, এই জন্য 2:1। কিন্তু যদি এখন আমি আগে অক্সিজেন বলি, তাহলে অক্সিজেন 1 লিটার হইলে হাইড্রোজেন হবে 2 লিটার, এই জন্য আগে অক্সিজেন বলছি, এই জন্য এখানে 1 আগে হবে, আর এখানে পরে অক্সিজেন বলছি, এই জন্য 1টা পরে হবে। ব্যাপারটা এরকম, অনুপাতটা উল্টে যায়। বুঝছো? এগুলো তোমরা পারো, ক্রিস্টাল ক্লিয়ার, মুখস্থ হয়েছে? আচ্ছা, এখন প্রশ্ন করছো, ইব্রাহিম প্রশ্ন করেছো এবং ত্রিজিৎ, তোমরা দুইজন প্রশ্ন করেছো যে কেন স্যার এটা কেন হবে। স্বাভাবিক, তোমাদের একটা মাথায় প্রশ্ন আসছে যেটা কেন হয়। আচ্ছা, এটাই তো কাহিনী, এটা পরীক্ষাগারে হয়, এটা এমনি এমনি হয় না। দেখা গেছে যেটা পরীক্ষায় সবসময় এটাই পাওয়া গেছে। কিছু জিনিস আসে না, কিছু প্রশ্ন আমি জানি তোমাদের এরকম থাকে যে ভাই কেন এটাই হবে, অন্য কিছু হইলো না কেন? আমারও অ্যান্সার সেম, যে ভাই এটাই তোমার পাওয়া গেছে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, ভাই মানুষের কেন দুইটা হাত থাকে? মানুষের কেন দুইটা হাত থাকে? এটার কোনো অ্যান্সার আছে? যে আল্লাহ তাআলা মানুষের দুইটা হাত দিছে, এই জন্য দুইটা হাত। ব্যাপারটা এরকম আসলে, মানে সবসময় এটাই পাওয়া গেছে। তো এখান থেকেই পরবর্তীতে বিজ্ঞানীরা বুঝছে যে তার মানে আমরা যদি 2 লিটার হাইড্রোজেনের সাথে 1 লিটার অক্সিজেনের বিক্রিয়া করাই, ঠিক এই 2:1 অনুপাতে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে পানি পাবো। আমি কখনো 1 লিটার হাইড্রোজেনের সাথে 1 লিটার অক্সিজেনের বিক্রিয়া করে একদম ফুল পানি আমি পাবো না। আমাকে একদম ভালো মতো পাওয়ার জন্য ঠিক দ্বিগুণ হাইড্রোজেনের সাথে তার অর্ধেক অক্সিজেনের হচ্ছে বিক্রিয়া করে আমাকে পানি পাইতে হবে। ব্যাপারটা এরকম হয়েছে, পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার, মুখস্থ হয়েছে? এই হচ্ছে ব্যাপার, তাহলে এইগুলোই বলা হয়েছে। আচ্ছা, এই জন্যই, ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে বুঝতে পারছো? আর পানি সাধারণ তাপমাত্রায় কি তরল পদার্থ, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন কিন্তু গ্যাসীয় পদার্থ। তার মানে দেখছো একটা ইন্টারেস্টিং জিনিস, যে যৌগিক পদার্থ তরল হয়, কিন্তু তার থেকে যে দুইটা মৌলগুলো কিন্তু মানে গ্যাস হচ্ছে। ব্যাপারটা এইরকম আর কি, মানে এরকম হইতে পারে যে তার মানে যৌগিক পদার্থ আর সেই যৌগিক পদার্থ গঠনকারী যে মৌলিক পদার্থ, এগুলোর বৈশিষ্ট্য যে সবসময় সেম হবে তা না। তোমরা ইমাজিন করতে পারো যে ভাই হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে যখন কিছু একটা তৈরি করবে, নিশ্চয়ই সেটা হাইড্রোজেন অক্সিজেনের মতোই হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। দেখো, এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে, যেখানে হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেন গ্যাস, আর পানি কিন্তু পুরাটাই হচ্ছে কি তরল পদার্থ। তাহলে দেখো কোথায় গ্যাস আর কোথায় তরল মিলল? কিছুই মিলে নাই। বুঝছো? ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে?
যে তাহলে যেই সমস্ত পদার্থগুলো মিলে যৌগিক পদার্থ তৈরি করে, সবসময় এটা না যে যৌগিক পদার্থগুলো হচ্ছে তোমার মানে সবসময় সেম থাকবে না, দুইটা গ্যাস মিলে দেখো তরল পদার্থ তৈরি করে ফেলছে, তার মানে যে কোনো কিছু তৈরি করা সম্ভব, ব্যাপারটা এরকম। ওকে, এইবার চলে আসো পরমাণু ও অণু। ঠিক আছে, তাহলে পরমাণু কি আর হচ্ছে অণু কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, পরমাণু হচ্ছে এই যে মৌলিক পদার্থ, ঠিক আছে, তাহলে পরমাণু এবং অণু দুইটা কি এটা বুঝতে গেলে আগে আমাদেরকে দুইটা টপিক বুঝতে হবে। আমি দুইটা টপিক লিখতেছি, এই দুইটা টপিক আসলে বুঝলে আমরা এটা ভালো মতো বুঝতে পারবো। আগে আমাকে বলো, তোমরা কি যৌগ আর মৌল এই দুইটা টপিক বুঝছো ভালো মতো? যৌগ আর হচ্ছে তোমার মৌল এই দুইটা টপিক বুঝছো? যে মৌলিক পদার্থ বা মৌল, এটা তো বুঝছো যে মৌলিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না, ওইটা বাদে আর কিছু পাবা না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে শুধু এটাই পাওয়া যায়। যৌগিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে, মানে মৌলিক হচ্ছে যাকে ভাঙলে শুধু এটাই পাওয়া যায়, সরি, আর কিছু পাওয়া যায় না। আর যৌগিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে তুমি দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাবা, তাকে বলা হয় যৌগিক পদার্থ। এইটুকু কি বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে এবার একটু এক্সাম্পলের দিকে তাকাই। ধরো এই যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন মনে করো, আচ্ছা মানে আমরা কি বলবো, অক্সিজেন বলি, অক্সিজেন। খেয়াল করো এই যে অক্সিজেন, এই অক্সিজেনকে যদি আমি ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি, ভাঙতে 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 যতই ছোট করি না কেন, এটা অক্সিজেনই থাকবে, অন্য কোনো কিছু আসবে না, অলওয়েজ অক্সিজেনই থাকবে। তাহলে এটাকে এই জন্য বলা হয় মৌলিক পদার্থ। এখন এই অক্সিজেনকে ভাঙতে 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 আমরা এমন একটা লেভেলে চলে গেছি যেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কণা। এই সবচেয়ে ক্ষুদ্র কণাকেই তোমার বলা হয় পরমাণু। এই সবচেয়ে ক্ষুদ্র কণাকে, এটাকে ভাঙতে 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 দেখো একদম ছোট্ট একটা কণায় পরিণত করে ফেলছি। স্টিল এটা অক্সিজেন, স্টিল এখানে অক্সিজেনের ধর্ম আছে, কারণ এটা অক্সিজেন। এই ক্ষুদ্রতম পরমাণু, এইটাকে মানে এই ক্ষুদ্রতম কণাকেই তোমার বলা হয় পরমাণু। তাহলে কি এবার বুঝছো যে পরমাণু তাহলে কি? পরমাণু হচ্ছে কোনো একটা মৌলিক পদার্থকে ভাঙতে 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 একদম কণায় পরিণত করে ফেলছি। স্টিল মানে ভাঙতে 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 একদম কি করে ফেলছি, কণায় পরিণত করে ফেলছি। স্টিল সেখানে ওই পদার্থেরই ধর্ম বিদ্যমান আছে। যেমন এই এক্সাম্পলে তুমি যতই ভাঙো যতই ভাঙো যতই ভাঙো, যতই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করো না কেন, স্টিল সেটা অক্সিজেনের ধর্মই ওর মধ্যে পাওয়া যাবে, স্টিল সেটা অক্সিজেন। এইটাকেই তোমার বলা হয় পরমাণু। তার মানে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সেই মৌলিক পদার্থের গুণাগুণ বজায় থাকে। যেমন এই ক্ষুদ্র কণার মধ্যে ঠিকই অক্সিজেনের ধর্ম বজায় আছে, ঠিকই এটা এই ক্ষুদ্র কণাটাও অক্সিজেন, স্টিল এটা অক্সিজেন। এই জন্য বলা হয় পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেখানে মৌলের ধর্ম বিদ্যমান থাকে। যেমন এই ক্ষুদ্র কণার মধ্যেও কিন্তু অক্সিজেনের ধর্ম বিদ্যমান আছে, এটাই হচ্ছে পরমাণু। তাহলে এবার আসো, তাহলে পরমাণু কাকে বলে এবার আমরা সংজ্ঞাটা দেখি। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের গুণাগুণ বজায় থাকে। ওই ছোট্ট কণার মধ্যেও ঠিকই অক্সিজেনের ধর্ম বজায় আছে, এই জন্য এটা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে। ক্রিস্টাল ক্লিয়ার? এই তো মুখস্থ হয়ে গেছে, এটাই হচ্ছে পরমাণুর সংজ্ঞা। ওকে, তাহলে তোমরা একটু পরমাণুর সংজ্ঞাটা দাগ দিয়ে রাখো, দাগ দিয়ে রাখো। এটাই ক, এটাই হচ্ছে কর, সংজ্ঞাতে হচ্ছে তোমার আসবে, সংজ্ঞায় হচ্ছে তোমার কাজে লাগবে এই জিনিসটা। ঠিক আছে, পরমাণু যেমন তুমি একটু চিন্তা করো, নাইট্রোজেনের যে পরমাণু, সেই নাইট্রোজেনের পরমাণুতে ভাই রাগ করেছেন, ওরা তো চুপই হয় না। আচ্ছা, তোমরা কেন এত কথা বলতেছো কমেন্টে বলো, আমার সাথে কথা বলো, ঠিক আছে? নিজেদের মধ্যে কথা বলে কি আসলে ঝগড়া করে কোনো লাভ আছে? আমার সাথে হচ্ছে কথা বলো। তোমরা একটা ছোট্ট জিনিস নিয়ে ঝগড়া করতেছো, কাজে ফোকাস করো। বুঝছো বাচ্চারা, জীবনে অনেক বড় হইতে গেলে তোমাকে অনেক বেশি ফোকাসড হইতে হবে। তোমার আশেপাশে অনেক মানুষ অনেক কিছু করবে, তুমি যদি একটা রাস্তা দিয়ে যাও, রাস্তা দিয়ে হাঁটো, দেখবা রাস্তার আশেপাশে অনেক মানুষই দেখবা উচ্চস্বরে কথা বলতেছে,
চিল্লাপাল্লা করতেছে, তুমি যদি সেই দিকে তাকাও তাহলে তুমি কিন্তু সেই রাস্তায় আর চলতে পারলা না, অর্থাৎ তোমার যে গন্তব্য সেই গন্তব্যে তুমি পৌঁছাইতে পারবা না যদি আশেপাশে, ঠিক আছে, আশেপাশে হচ্ছে তুমি মনে করো যদি তাকাও, বুঝছো? আর তুমি কখন তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা? যখন তুমি আশেপাশে কি হচ্ছে যা খুশি হোক, তুমি তোমার লক্ষ্য অবিচল, তুমি আগাচ্ছ, তখনই তুমি একমাত্র তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা, বুঝছো? এটাও সেম। তো কমেন্টে হয়তো বা দুই একজন যদি মজাও করে, এইগুলা নিয়ে পড়ে থাকলে হবে না, তুমি ফোকাস করো, ক্লাসের দিকে তাকাও, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ভাইয়া, অক্সিজেন তো গ্যাস, এটাকে আবার কিভাবে ভাঙা যায়? আচ্ছা, অক্সিজেন গ্যাস, কিন্তু এটাকেও তোমার কি করা যায়, ল্যাবরেটরিতে অক্সিজেনকেও তোমার ভেঙে ফেলা যায়। তোমরা কি জানো যে গ্যাসকেও তরল করে ফেলা যায়? প্রচণ্ড চাপ দিলে, গ্যাসকে যদি প্রচণ্ড চাপ দাও তাইলে দেখবা গ্যাসও কিন্তু তরল হয়ে যায়। প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা যদি তোমরা কমিয়ে দাও দেখবা গ্যাস তরল হয়ে যায়। এরকম করে ল্যাবরেটরিতে অনেক কিছুই করা সম্ভব, এভাবে গ্যাসকেও ভেঙে ফেলা সম্ভব, ছোট্ট ছোট্ট কণায় পরিণত করা সম্ভব, ল্যাবরেটরিতে সম্ভব এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো যেমন নাইট্রোজেন পরমাণুতে তাহলে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান থাকবে, তারপরে অক্সিজেনের পরমাণুতে তাহলে ঠিক অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকবে। তাহলে পরমাণু কাকে বলে? আবার রিক্যাপ করি, আবার রিপিট করি, আমার সাথে সাথে মুখ দিয়ে বলো, মুখস্থ হয়ে যাবে। তাহলে পরমাণু হচ্ছে, দেখো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেখানে সেই মৌলের ধর্ম বা সেই মৌলের গুণাগুণ বজায় থাকে তাকেই পরমাণু বলে। শেষ। এবার আসো হচ্ছে অণু। অণু কি? দেখো, ধরো তুমি মনে করো এখানে এক বালতি, মনে করো তোমার এখানে পানি আছে, মনে করো এক বালতি, মনে করো তোমার এখানে কি আছে, পানি আছে, ঠিক আছে, প্রচুর মনে করো এখানে পানি আছে। তাহলে মনে করো এখানে প্রচুর পরিমাণে তোমার কি আছে, পানি আছে, ঠিক আছে। আচ্ছা, এই পানিগুলাকে মনে করো তুমি ভেঙে ফেললা, পানিগুলাকে ভেঙে ফেললা, পৃথক করে ফেললা। পৃথক করলে ধরো 2-3 ফোঁটা পানি থাকলো, সেই 2-3 ফোঁটা পানিকেও তুমি ভেঙে ফেললা, 1 ফোঁটা পানি থাকলো, সেই 1 ফোঁটা পানিকেও তুমি অনেকবার ভাগ করলা, লক্ষ লক্ষ কোটি কোটি টুকরায় ভাগ করলা। দেখবে একটা সময় একটা ছোট্ট জিনিস থাকবে যেখানে পানির ধর্ম বর্তমান থাকবে, যেখানে কি থাকবে, পানির ধর্ম বর্তমান থাকবে। কিন্তু ওই ছোট্ট কণাকে, এইটারে তুমি যদি ভেঙে ফেলো, এই ছোট্ট কণারেও যদি তুমি ভেঙে ফেলো, ওইটা আর পানির ধর্ম থাকবে না, তখন হয়ে যাবে হাইড্রোজেন এবং অক্সিজেন। তার মানে বুঝছো, এইটুকু পর্যন্ত এই ছোট্ট কণার মধ্যেও কি আছে, পানির ধর্ম বজায় ছিল। তবে সেই ছোট্ট কণাকে যখন তুমি ভেঙে ফেলছো তখন সেটা আলটিমেটলি হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়েছে। তাহলে এটার আগ পর্যন্ত এই যে ক্ষুদ্রতম কণা, এই ক্ষুদ্রতম কণাকে তোমার বলা হয় অণু। এই ক্ষুদ্রতম কণাকে তোমার কি বলা হয়? অণু। তার মানে অণুকে কি করা যায় আসলে বলো তো? অণুকে আসলে ভাগ করা যায়। অণুকে ভাগ করলে সেটা আসলে পরমাণুতে রূপান্তরিত হয়। তাইলে অণু বলো কার ক্ষুদ্রতম কণা? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেখানে যৌগের ধর্ম বিদ্যমান থাকে, এবং ওইটাকে ভাঙলে তখন সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়। পরমাণুর মধ্যে কিন্তু আর পানির ধর্ম বিদ্যমান না। এক্সাম্পলটা ভালো মতো খেয়াল করো। এইটুকু পর্যন্ত এই ক্ষুদ্রতম কণার মধ্যে পানির ধর্ম বা পানির গুণাগুণ বজায় ছিল, এইটুকু পর্যন্তই জিনিসটা হচ্ছে অণু ছিল। এইটারে তুমি যদি ভেঙে ফেলো তখন এটা যে পরমাণুতে রূপান্তরিত হবে, সেই পরমাণুর মধ্যে একটা হবে হচ্ছে হাইড্রোজেন, আর একটা হয়ে যাবে হলো অক্সিজেন। একটা হয়ে যাবে হাইড্রোজেন, আরেকটা হয়ে যাবে হচ্ছে অক্সিজেন। বুঝছো? বলো, হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কি পানির ধর্ম বিদ্যমান, পানির গুণাগুণ বিদ্যমান আছে? নাই। তাহলে এইটুকু পর্যন্ত আসার পরে কিন্তু আর পানির গুণাগুণ বিদ্যমান নাই। ব্যাস, তাহলে রাগ পর্যন্ত এইটুকুকেই বলা হয় অণু। তাহলে অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেখানে যৌগের ধর্ম বিদ্যমান থাকে। তো চলো তাহলে আমরা অণুর সংজ্ঞা দেখি। তাহলে দেখো, দেখো এই যে তাহলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। দুই বা দুইয়ের অধিক পরমাণু কিভাবে? দেখো এই যে, দেখো আমি এটা একটু বলি। এই যে অণুকে ভাঙলে তুমি কি পাও? পরমাণু পাও। তাহলে দেখো, দুই বা দুইয়ের অধিক পরমাণু দেখো একসাথে মিলে তোমার কি তৈরি করতেছে? অণু তৈরি করে ফেলতেছে। ব্যাস। তাহলে অণুর সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি। দেখো তুমি এখন খুব সহজেই বুঝবা, এবার তুমি খুব সহজেই বুঝবা। ধরো
কিভাবে বুঝবা আসো আমরা একটু দেখাই। দেখো, ধরো একটা এক্সাম্পল চিন্তা করো। এটা মনে করো হচ্ছে একটা হাইড্রোজেনের পরমাণু, মনে করো এটা একটা হাইড্রোজেনের পরমাণু। এটাও মনে করো আর একটা হাইড্রোজেনের পরমাণু, সাদাটা মনে করো। আর মাঝখানের মনে করো এই সবুজটা হচ্ছে অক্সিজেন পরমাণু। একটু বড় করে আঁকি, হ্যাঁ। দেখো, মোটামুটি বড় করে আমরা আঁকতেছি, বড় করে আঁকতেছি। তাহলে দেখো, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে খেয়াল করো, ওই যে বলছিলাম যে 2:1, অর্থাৎ দুইটা হাইড্রোজেন থাকলে একটা থাকবে অক্সিজেন, মনে আছে? 2:1, 2:1, তাহলে দুইটা হাইড্রোজেন থাকলে। আচ্ছা ভাইয়া, গ্যাসকে যে তরল করা হয় সেটা কি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে? না, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এটা না। ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে সরাসরি হচ্ছে গ্যাস হয়, কঠিন থেকে সরাসরি যে গ্যাস হয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, বুঝছো? ওইটা না, তুমি যেটা বলছো গ্যাসকে তরল করা হয় এটা অন্য প্রক্রিয়া, এটা তোমরা বড় ক্লাসে পড়বা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু আর এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কারণ আমরা বারবার বলছি যে পানিতে দুইটা হাইড্রোজেন থাকে, একটা থাকে অক্সিজেন, দুইটা থাকে হাইড্রোজেন, একটা থাকে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? ওকে, তাহলে বুঝছো ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লিয়ার? ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, সব মিলায় বলো তো এখানে কয়টা পরমাণু আছে? দুইয়ের অধিক পরমাণু আছে। তাহলে দেখো, দুই বা দুইয়ের অধিক পরমাণু মিলে দেখো একটা বন্ধন তৈরি করছে না? এখানে কিন্তু একটা বন্ধন তৈরি হয়েছে, এই যে অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত। এখানে দেখো অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত। তাহলে এখানে তুমি কিওয়ার্ড লেখো অণুর সংজ্ঞা। তাহলে এখানে তুমি হেডলাইনটা দাও হচ্ছে অণুর সংজ্ঞা। তাহলে এখানে তোমার কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে লেখো, দেখো কিওয়ার্ড মূল শব্দটা আমরা লিখি, জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ করি, তাহলে এবার তুমি খুব ভালো মতোই বুঝবা যে তাহলে অণুর সংজ্ঞা। এটা মুখস্থ করার কিছু নাই, ফিল করো জিনিসটা, ফিল করো যে প্রথমে কি। দেখো এখানে তিনটা পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে তিনটা বা দুইটা মানে সোজা কথা দুই বা দুইয়ের বেশি, দুই বা দুইয়ের বেশি। তাহলে দেখো, তাহলে প্রথম কিওয়ার্ড হচ্ছে, তাহলে প্রথম কিওয়ার্ড যে কোনো সংজ্ঞা এটা মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ঠাটা মুখস্থ করলে মনে থাকবে না, কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। দেখো কিভাবে পড়তে হয়, সংজ্ঞা মুখস্থ করতে হয়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, সাইন্টিফিক মেথড, কত ইফেক্টিভ হইতে সংজ্ঞা মুখস্থ করতে হয়। দেখো কিওয়ার্ডের মধ্যে প্রথমে আসবে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, ততোধিক মানে কি? দুইয়ের অধিক আছে, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। ততোধিক শব্দের মানে হচ্ছে দুইয়ের অধিক, তাহলে দুই বা দুইয়ের অধিক। আচ্ছা, দুই বানান মনে হয় ভুল করেছি আমি, ঠিক আছে দাঁড়াও একটু সঠিক করে লিখি, দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক পরমাণু, এটা হচ্ছে প্রথম কিওয়ার্ড। দ্বিতীয় কিওয়ার্ডটা কি? দ্বিতীয় কিওয়ার্ডটা হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে দ্বিতীয় কিওয়ার্ডের তোমাকে বলতে হবে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, তাহলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে দেখো, দুই বা দুইয়ের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, তারে কি বলবে? অণু বলা হয়। এটা কি অণু বলে? তাহলে দেখো অণুর সংজ্ঞা কি, এখন কি কঠিন লাগছে? যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। দেখো, দেখছো একটা কঠিন সংজ্ঞা, তুমি নর্মালি কেমনে পড়তা? তুমি ঠাটা মুখস্থ করতা, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে না। তুমি এখন থেকে পড়বা হচ্ছে এইভাবে, যে দুই কিওয়ার্ড, দুইটা শব্দ, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে
দেখো 2 বা 2 এর বেশি, 3টা 4টা 5টা অথবা 2টা, তাহলে 2 বা 2 এর অধিক বা 2 এর বেশি পরমাণু থাকবে এবং সেই পরমাণুগুলো এই যে দেখো রাসায়নিক বন্ধনের মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত থাকবে এবং রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, তাকেই কি বলবে? অণু বলবে। ক্লিয়ার? এই তো জাহিদ হাসান, ক্লাসটা পানি পানি, দেখছো নতুন শব্দ। তাহলে আজকের থেকে আমরা আজকের ক্লাসটা আর ক্রিস্টাল ক্লিয়ার বলবো না, বলবো কি পানি পানি হয়েছে তোমাদের। ঠিক আছে, তাহলে পানি পানি হয়ে গেছে না, কনসেপ্টটা একদম মুখস্থ হয়ে গেছে। ব্যাস, আমাদের ক্লাস করলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে, তুমি ফিল করতে পারবা কেমিস্ট্রি বা বায়োলজি বা ফিজিক্স বা ম্যাথ আমরা যাই পড়াই না কেন ডিএমসি স্টেশন স্কুল থেকে। তাহলে তোমরা ডিএমসি স্টেশন স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ইউটিউব থেকে, পেজ থেকে। আমি একটু আবারও বলে দিচ্ছি, আমাদের যে মূল পেজ, আমাদের পেজটা একটু নতুন, এটা সামনে এই পেজ থেকেই ক্লাস হবে। এখনো 2 মাস হয় নাই দেখে আমরা আমাদের ডক্টর পেজটা থেকে ক্লাস করতেছি, বাট আমাদের মূল পেজ হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল। সেখানে তোমরা সব কিছুর আপডেট পাবা। এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুকে সার্চ দিও। সেমভাবে ইউটিউবেও সার্চ দিও, একই নাম ডিএমসি স্টেশন স্কুল। এটা আমাদের মূল ফেসবুক পেজ এবং মূল ইউটিউব চ্যানেলের নাম। ঠিক আছে, সার্চ দিয়ে তুমি এটা নিয়ে নিতে পারবা। ঠিক আছে, এবার আসো। তাহলে অণুর সংজ্ঞা আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এবার চলে আসো একই মৌলের। এবার আসো মৌলের অণু কাকে বলে, যৌগের অণু কাকে বলে, চলো আমরা একটু দেখি। তাহলে আজকের ক্লাসটা মোয়ে মোয়ে। আচ্ছা, ওজায়ের হোসেন খান, চমৎকার। তাহলে দেখো এবার আসো আরো দুইটা শব্দ শিখতে হবে। একটা হচ্ছে মৌলের অণু আর আরেকটা হচ্ছে যৌগের অণু। ঠিক আছে, আচ্ছা মৌলের অণু কি, যৌগের অণু কি, চলো আমরা একটু দেখি। দেখো এটা খুব সিম্পল, অণু সংজ্ঞা বুঝতে পারলে তোমাদের জন্য এখন খুব সিম্পল। একটা দাগ দিই, ঠিক আছে, একটা দাগ দিই। আমরা এবার এটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগের নাম হচ্ছে মৌলের অণু। তাহলে একটা টপিকের নাম হলো মৌলের অণু, আরেকটা টপিকের নাম হলো যৌগের অণু। লেখো, আমি এই যে কষ্ট করে লিখছি, তোমরা খাতায় এগুলা লিখবা, নোট জমা দিবা। এই তোমাদের তো একটা নোট কন্টেস্ট করাই যায়, কি বলো? তোমরা এই যে এত এত তোমরা ক্লাস করতেছো, এই যে ক্লাসে লিখে দিচ্ছি কষ্ট করে, এগুলো তোমরা নোট করে ফেলছো না? নোট জমা দিবা আমাদের ক্লাস 9, 10 এবং এসএসসি গ্রুপটাতে জমা দিবা। দেখি কারা কারা নোট জমা দেয়। যারা নোট জমা দিবে তাদের মধ্য থেকে আমরা হচ্ছে গিফট হ্যাম্পার পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে একটা হচ্ছে মৌলের অণু, আরেকটা হচ্ছে তোমার যৌগের অণু, আরেকটা হচ্ছে যৌগের অণু। তাহলে এবার আসো মৌলের অণু। মৌলের অণু কি? দেখো মৌলের অণু হচ্ছে, ধরো এটা একটা হাইড্রোজেনের একটা পরমাণু, এটা মনে করো আরেকটা হাইড্রোজেন পরমাণু। তাহলে দেখো দুইটাই হাইড্রোজেন পরমাণু, ধরো এরা মাঝখানে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে দেখো একই মৌলের একাধিক পরমাণু, তাহলে যদি পরস্পরের সাথে যুক্ত হয় সেটাকেই তোমার বলা হয় মৌলের অণু। দেখো এটাও একটা হাইড্রোজেন পরমাণু, এটাও আরেকটা হাইড্রোজেন পরমাণু, তাহলে একই মৌল, দুইটাই কিন্তু হাইড্রোজেন। তাহলে একই মৌলের একাধিক পরমাণু মানে একের বেশি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হইলে তাকে কি বলে? মৌলের অণু বলে। যেমন আমি তোমাদেরকে যদি খুব সিম্পলি বলি, এটাও হচ্ছে হাইড্রোজেন পরমাণু, দেখো এটাও হাইড্রোজেন পরমাণু, এটাও হাইড্রোজেন পরমাণু, দুইটাই হচ্ছে তোমার আসলে কি হাইড্রোজেন পরমাণু, দুইটাই হাইড্রোজেন পরমাণু। তাহলে তুমি সংজ্ঞাটা কি কঠিন? তাহলে একই মৌল, দুইটাই হাইড্রোজেন মানে একই মৌল, তাহলে একই মৌলের একের বেশি মানে একাধিক, তাহলে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকলে এটাকেই তোমার বলা হয় মৌলের অণু। কঠিন? সহজ না? আর এটাকে কেমনে লিখবা? দেখো লেখার নিয়মটাও খুবই সিম্পল। দেখো লেখার নিয়মটাও খুব সিম্পল। হাইড্রোজেনকে তোমার এইচ দিয়ে প্রকাশ করা হয়, হাইড্রোজেনকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে তুমি লিখবা H2। ব্যাস, এটাই হচ্ছে আসলে হাইড্রোজেন অণুর সংকেত। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দুইটা এইচ আছে মানে কি H2, দুইটা এইচ, H2। তাহলে এই মৌলের অণুকেই তোমার বলা হয় H2। পারবা? ক্লিয়ার? H2, এটাই হচ্ছে মৌলের অণু। এবার আসো যৌগের অণু কি। যৌগের অণু হচ্ছে ওই যে একটু আগে যে পানির এক্সাম্পল দিছিলাম, দেখো এটা মনে করো একটা হাইড্রোজেন পরমাণু, এটা মনে করো হাইড্রোজেন পরমাণু, আর এটা মনে করো এবার একটা অক্সিজেনের পরমাণু। ধরো এই বড়টা হচ্ছে অক্সিজেনের পরমাণু। তাহলে এবার তুমি চিন্তা করো, তাহলে এবার জিনিসটা কি হইলো? দেখো দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু, দেখো এই যে এইভাবে
অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত। এই সবুজটা মনে করো অক্সিজেন পরমাণু, হলুদ দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে এবার দেখো, এবার এখানে আমি একটু দেখাচ্ছি, এই দুইটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু, দেখাইতে হবে যে এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আবার এটা হলো অক্সিজেন পরমাণু। আবার এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কি হইলো দেখো, তাহলে এই দুইটা হাইড্রোজেন পরমাণু আর উপরেটা হচ্ছে অক্সিজেন পরমাণু। তাইলে ভিন্ন ভিন্ন পদার্থ, দেখো ভিন্ন ভিন্ন পদার্থ না, তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের হচ্ছে তোমার পরমাণু, দেখো একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন, তাহলে ভিন্ন ভিন্ন পদার্থ। তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হইলে এটাকে তুমি এখন কি বলবা, যৌগের অণু বলবা। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হলে এটারে বলা হয় যৌগের অণু। তাহলে একই পদার্থের একাধিক পরমাণু যুক্ত হইলে মৌলের অণু, আর ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু যুক্ত হইলে যৌগের অণু। তাহলে লেখো, কিওয়ার্ড লিখে ফেলো, তাহলে এখানে কিওয়ার্ডটা লিখে ফেলো। তাহলে যৌগের অণুর ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হবে। এখানে মেইন এই জিনিসটাই খালি তোমার মনে রাখতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হবে, তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হবে। আর মৌলের অণুতে হচ্ছে তুমি লেখো, তাহলে মৌলের অণুতে কি হবে দেখো, মৌলের অণুতে হচ্ছে তোমার একই পদার্থের মানে একই মৌলের একাধিক পরমাণু, কারণ দেখো দুইটাই হাইড্রোজেন ছিল, দুইটাই হাইড্রোজেন, তাহলে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হবে, একের বেশি পরমাণু যুক্ত হবে, বাট দুইটাই কিন্তু একই মৌল মানে হাইড্রোজেন ছিল। তাহলে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হলে তাহলে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হলে হচ্ছে মৌলের অণু, আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হলে যৌগের অণু। পারবা? ক্রিস্টাল ক্লিয়ার, মুখস্থ হয়ে গেছে দেখছো? ওকে, ঠিক আছে। এবার আসো তোমরা তাহলে আমাদের ডিএমসি স্টেশন স্কুল এই নামে আমাদের কি আছে বলো? এই নামে আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আছে, সেইখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন প্লাস সব কিছু তোমরা পাবা। ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল সব পাবা, ঠিক আছে? তাহলে তোমরা এটা কি করে রাখবা, ফলো দিয়ে রাখবা পেজ, এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটা, ঠিক আছে? আর ক্লাসের নোট জমা দিও। চলো আমরা একটা কাজ করি, তোমরা যারা আসো তাদেরকে নিয়ে একটা নোট শেয়ারিং কন্টেস্ট, আচ্ছা আমাদের যে মেম্বার শেয়ারিং যে কন্টেস্টটা সেটার আমরা একটু মেয়াদটা বাড়াইছি, আমরা পুরো মাসব্যাপী করতে চাচ্ছি, জানুয়ারি মাসব্যাপী করি, যেহেতু একদম শুরুর দিকে আমাদের আরও কিছু মেম্বার প্রয়োজন। ধরো 3600 হয়ে গেছে, এটাকে যদি আমরা 4000, 4500 বা 5000 করে ফেলতে পারি, ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার। তোমরা আরও শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যে দোস্ত তোদেরকে তো অ্যাড করছি, তোরা এবার তোদের সব ফ্রেন্ডদেরকে অ্যাড করে, এমনি করলে কিন্তু সবাইকে কিন্তু অ্যাড করা সম্ভব। তাহলে নোট শেয়ারিং হচ্ছে একটা কন্টেস্ট। তাহলে এই নোট শেয়ারিং কন্টেস্টে এই নোট শেয়ারিং কন্টেস্টে তাহলে কি করতে হবে দেখো, তাহলে এই নোট শেয়ারিং কন্টেস্টে হচ্ছে তোমাদেরকে অবশ্যই ক্লাস নোট জমা দিবা। এই যে ক্লাস করাচ্ছি না, তুমি তো নিশ্চয়ই লিখে ফেলছো, তাহলে সেই ক্লাস নোটটা তুমি জমা দিবা। একটা মানে তোমার নাম লিখবা, কি কি জিনিস থাকবে আমি তোমাকে বলি। জিনিসটা হচ্ছে তোমার নাম থাকবে, তোমার নাম, স্কুলের নাম, তোমার হচ্ছে ব্যাচ, মানে তুমি এসএসসি 25 নাকি এসএসসি 26 নাকি এসএসসি 27 সেটা লিখবা। তাহলে নাম থাকবে, স্কুলের নাম থাকবে, ঠিক আছে? তোমার নাম, তারপরে হচ্ছে স্কুলের নাম, এগুলা সব এখানে থাকবে। মানে ওই ক্লাস নোট জমা দিবা, সেই নোটের যে ক্যাপশনটা, ফেসবুকে তো ক্যাপশন লেখা যায়, সেই ক্যাপশনে তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার ব্যাচ নাম থাকবে, এবং একটা হ্যাশট্যাগ থাকবে ক্লাস নোটে, মানে হ্যাশ দিবা, হ্যাশ দিয়ে কোনো স্পেস দিও না, মোবাইলে হ্যাশ দিবা বা কম্পিউটার দিয়ে আপলোড করলে হ্যাশ দিবা, হ্যাশ দিয়ে লিখবা
ডিএমসি স্টেশন স্কুল, তাহলে ডিএমসি স্টেশন স্কুল, ঠিক আছে? তাহলে ডিএমসি স্টেশন স্কুল, বা এটা একটা কাজ করবা ডিএসএস, ঠিক আছে? আমরা শর্ট মিনিংয়ে চলে যাই। ডিএসএস তোমাদের জন্য অনেক কঠিন হবে এটা লেখা, সহজ করে লিখি ডিএসএস, ডিএসএস, ডিএসএস দিবা হ্যাশট্যাগ, আর সাথে হচ্ছে তোমরা অবশ্যই একটু ক্যাপশনটা গুছায় লিখবা যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়েছে কিনা, ক্লাসে যতটুকুই পড়াইছি সেই ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ কিনা, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ কিনা। ঠিক আছে, ওকে, তাহলে এইগুলা দিয়ে তোমরা নোট শেয়ার করবা। ওকে, ক্লাস নোট তোমরা জমা দিও, অর্থাৎ এই যে ক্লাসে যা যা লিখতেছে এগুলো লিখতে পারবা না, লিখে জমা দিতে পারবা না, সহজ নেই যে কত সুন্দর ছবি টবি এঁকে দিচ্ছে, এইগুলাই তুমি আঁকবা। যাই হোক, একজন বলছে অলরেডি ভাইয়া পারবো না, প্লিজ দেখো লাইফে পারবো না বললে তুমি কখনোই কোনো একটা কাজ পারবা না, ঠিক আছে? তুমি চ্যালেঞ্জটা নাও, চেষ্টা করো, পড়ো, তাহলে তোমার পড়া হয়ে যাবে। তুমি যদি চ্যালেঞ্জই না নাও, একটা ধরো তোমাকে একটা প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হলো, তুমি প্রতিযোগিতায় পার্টিসিপেট করার আগেই ভয় পেয়ে গেলা, হাত পা কেঁপে গেল, তাহলে কি তুমি কোনোদিন সেই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবা না। আমাদের জীবনটাও এরকম, আমাদের জীবনে পদে পদে বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হইতে হয়, তাহলে সেই পদে পদে প্রতিযোগিতার সম্মুখীন যে হতে হয় সেগুলোকে অতিক্রম করতে গেলে আমাদেরকে কি করা লাগবে? বুকে সাহস নিয়ে আগায়া যাইতে হবে। তুমি যাই লেখো, হাতের লেখা খারাপ হোক, হাতের লেখা ভালো হোক, তুমি কম্পিটিশনে অংশ নাও। এই যে কম্পিটিশনে অংশ নিছো, তার মানে কি? তুমি তোমার মনের ভয়কে জয় করছো। আর মনের ভয়কে জয় করা জীবনে অনেক বড় হওয়ার সবচেয়ে প্রধান বা প্রথম কাজ, যা নিজের মনের ভয়কে জয় করতে হবে। আমি যদি আমার মনের ভয়কেই যদি জয় করতে না পারি, আমি জীবনে কোনো কাজে সফল হতে পারবো না। সো অন্তত আর কিছু হোক না হোক, তোমার হাতের লেখা যাই হোক, তুমি অংশ নেওয়া মানেই হচ্ছে মনের ভয়কে জয় করে তুমি আগায় গেলা। তুমি একটা না একটা দিন ইনশাল্লাহ অবশ্যই সফল হবা, ঠিক আছে? জমা দিও এই গ্রুপেই, এই যে আমরা যে ক্লাস 9-10 প্লাস এসএসসি স্টুডেন্টস যে গ্রুপটা খুলছি বাই ডিএমসি স্টেশন, সেই গ্রুপটায়, ঠিক আছে? ওকে, কোথায় জমা দিবা? জমা দিব কোথায়? আচ্ছা ভাইয়া, জমা দিব, এটা জমা দিব ক্লাস 9-10, গ্রুপে জমা দিবা, ঠিক আছে? ওকে, এবার আসো মৌলের প্রতীক, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা কি করব, মৌলের প্রতীক বা সিম্বলস অফ এলিমেন্টস নিয়ে আমরা হচ্ছে একটু কাজ করি। তাহলে মৌলের প্রতীক কাকে বলে? তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তোমার কি বলে? প্রতীক বলে। তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন ধরো হাইড্রোজেন, এটাকে ইংরেজিতে লেখা হয় এই যে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের প্রথম অক্ষরটা কি? এইচ। আয়েশা সিদ্দিকা লুবা ভাইয়া এই গ্রুপেই কি দিব? হ্যাঁ অবশ্যই এই গ্রুপেই দিবা। তাহলে দেখো হাইড্রোজেনের প্রথম অক্ষরটা কি? এইচ, তাহলে এটা ইংরেজি নাম, তাহলে ইংরেজি নামের হচ্ছে তোমার সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে চাইলে হাইড্রোজেনের প্রথম অক্ষরটা এইচ, ধরো প্রথম অক্ষর দিয়ে আমি একটা কিছু লিখলাম, তাহলে এটাকেই তোমার বলা হয় হাইড্রোজেনের প্রতীক। তাহলে কি বুঝছো? তাহলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে তোমার কি বলা হয়? প্রতীক বলা হয়। আর প্রতীক সাধারণত ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষরটা হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। যেমন প্রথম অক্ষরটা এই যে হাইড্রোজেন এইচ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? বুঝছো? সেম ভাবে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ইংরেজি নাম কি? অক্সিজেন, তাহলে সেটার প্রথম অক্ষর হচ্ছে ও, এই জন্য প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, অক্সিজেনের প্রতীক ও। নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ইংলিশ হচ্ছে কি? নাইট্রোজেন, তাহলে ইংলিশ নামের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের এন, তাহলে সেই বড় হাতের এন দিয়ে নাইট্রোজেনের প্রতীক লেখা হয়। এটা হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর। এবার আসো কিছু ব্যাপার আছে, কিছু কিছু পদার্থ আছে যেই পদার্থগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষর হচ্ছে তোমার সেম। যেমন দেখো কার্বন,
আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিই, কিছু কিছু আমরা তো বলছি 118টা মৌলিক পদার্থ আছে, তাহলে সেই 118টা মৌলিক পদার্থের মধ্যে এমন কিছু মৌলিক পদার্থ আছে যাদের ইংরেজি নামের প্রথম অক্ষর হচ্ছে তোমার সেম, যেমন কার্বন, ক্যালসিয়াম, ক্লোরিন। বুঝছো? তাহলে এগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষর সেম। দেখো সবগুলোরই প্রথম অক্ষর হচ্ছে সি, সি দিয়ে স্টার্ট। যেমন দেখো কার্বন, এটার যদি ইংরেজি নামটা দেখো কার্বন, সি দিয়ে শুরু। ক্যালসিয়াম, সি দিয়ে শুরু। ক্লোরিন, সি দিয়ে শুরু। তাহলে সবগুলোর নামের প্রথম অক্ষর হচ্ছে তোমার কি দিয়ে শুরু? সি দিয়ে শুরু। ঠিক আছে, তাহলে সবগুলোর যদি প্রথম অক্ষর সি দিয়ে হয়, সবগুলোর কি আমি সি দিয়ে লিখতে পারবো? সংক্ষিপ্ত নাম কি সবগুলোর আমি সি দিব? সি কিন্তু দেওয়া সম্ভব না। তাহলে আমি একটাকে সি দিব। এই কার্বনকে মনে করো আমি সি দিয়ে প্রকাশ করতেছি, কার্বনের প্রতীক হচ্ছে তোমার সি। কিন্তু বাকিগুলারে সি দিলে হবে? প্রথম অক্ষর সি দিলে তো সবগুলাই তো তাহলে একই হয়ে গেল। ক্যালসিয়ামও সি, ক্লোরিনও সি, তাহলে বুঝবো কেমনে? এই জন্য বাকিগুলার ক্ষেত্রে কি করা হয়েছে, প্রথম অক্ষরটা বড় হাতের সি রেখে পরে আরেকটা ছোট হাতের অক্ষর দিয়ে দেওয়া হয়েছে। যেমন ক্যালসিয়ামের পরের অক্ষরটা হচ্ছে এ, এ নেওয়া হয়েছে, তাহলে সি এ, এই সি এ দিয়ে আসলে ক্যালসিয়ামকে বোঝায়। আবার ক্লোরিনের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সি, তাহলে বড় হাতে সি, আর ক্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় অক্ষরটা নেওয়া হয় নাই, দ্বিতীয়র জায়গায় হচ্ছে তোমার তৃতীয় অক্ষরটা নেওয়া হয়েছে এল, তাহলে এই জন্য ক্লোরিনের প্রতীক হয়ে গেছে সিএল, সিএল দিয়ে ক্লোরিন বোঝায়। একইভাবে একইভাবে কোবাল্ট, প্রথম অক্ষর সি, পরের অক্ষর ও, এই জন্য কোবাল্টের প্রতীক হচ্ছে সিও, প্রথম অক্ষরটা বড়, পরের অক্ষরটা হচ্ছে ছোট হাতের। ক্যাডমিয়াম, প্রথম অক্ষরটা বড় হাতে সি, এরপরে 3 নম্বর অক্ষর ডি নেওয়া হয়েছে, সিডি। ক্রোমিয়াম, প্রথম অক্ষরটা বড় হাতে সি, তারপরে 3 নম্বর অক্ষর আর নেওয়া হয়েছে, সিআর। বুঝছো? তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? আরেকবার বলি, তাহলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। তাহলে প্রতীকের সংকেত আসলে, মানে প্রতীকের যদি সংজ্ঞা আসে পরীক্ষায়, ভাই পারা যাবে? মুখস্থ না, ইটস ন্যানো রিক্যাপ টাইম। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো, কমেন্টে জানাও দেখি কয়জন পারে। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কমেন্টে জানাও। তাহলে তোমাদের সংজ্ঞা হয়ে গেল। এবার আসো, এটা নরমালি করা হয় কি? নরমালি করা হয় হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের প্রথম অক্ষর, বড় হাতের প্রথম অক্ষরটা হচ্ছে নেওয়া হয়। যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, এইচ। অক্সিজেনের প্রথম অক্ষর ও, বড় হাতের ও। নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, বড় হাতের এন, এমনিই লেখা হয়। বাট প্রবলেম হচ্ছে অনেক মৌলিক পদার্থ আছে যাদের প্রথম অক্ষরটা হচ্ছে সেম। যেমন একটা এক্সাম্পল দিছি, কার্বনেরও প্রথম অক্ষর সি দিয়ে শুরু, ক্যালসিয়ামেরও প্রথম অক্ষর সি দিয়ে শুরু, ক্লোরিনেরও প্রথম অক্ষর সি দিয়ে শুরু। তাহলে সবগুলোরে যদি এখন আমি সি দিয়ে বলি, আচ্ছা চমৎকার, সবাই পারতেছে। প্রতীক বলে, প্রতীক বলে। আচ্ছা একটু কমেন্টগুলো দেখি কে কে পারতেছে। হুমায়ুন কবির, এটা আঙ্কেলের নাম, ঠিক আছে, পারছো। ফাহিমা পারছো, মিম পারছো, ত্রিজিৎ পারছো, ইভা পারছো, তাহান পারছো, তুবা পারছো, শাম্মী পারছো, তুবা পারছো। ওকে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো, তোমরা একটু মানে সিম্পলি একটু চিন্তা করো ব্যাপারটা আসলে, যেটা আমরা বারবার বলছি। দেখো যে তোমার প্রত্যেকটারই প্রথম অক্ষর হচ্ছে আসলে সি দিয়ে শুরু, প্রত্যেকটারই। তাহলে একটাকে আমি সি দিয়ে প্রকাশ করি, তাহলে বাকিগুলোরও তো সি দিয়ে প্রকাশ করতে পারবো না, তাহলে তো আমার একই হয়ে গেল। বাকিগুলোর এই জন্য দেখো সি এর পরে দ্বিতীয় অক্ষর হচ্ছে ছোট হাতের, প্রথম অক্ষরটা বড় হাতের, পরেরটা কিন্তু ছোট হাতের, সি এ দিয়ে প্রকাশ করা হয়। ক্লোরিনের ক্ষেত্রে দেখো প্রথম অক্ষরটা বড় হাতের সি, এরপরে 2 নম্বর অক্ষরটা না নিয়ে 3 নম্বর অক্ষরটা নিচ্ছে। এটা এখন ব্যাপার হচ্ছে কিছু কিছু, মানে তোমরা এখন অনেকে বলতে পারো ভাইয়া তৃতীয় অক্ষর কেন নেওয়া হইলো? কারণ কিছু কিছু এমন মৌল আছে যাদের প্রথম 2টা অক্ষরও সেম। যেমন দেখো ক্লোরিন আর ক্রোমিয়াম, বানানটা খেয়াল করো। ক্লোরিন একটা মৌলিক পদার্থ, ক্রোমিয়াম হচ্ছে আরেকটা মৌলিক পদার্থ। বলো, প্রথম 2টা অক্ষরই তো এবার সেম। দেখো এটাও সি, এটাও সি, এটাও ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ। তাহলে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যাদের প্রথম 2টা অক্ষরও সেম। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তো প্রথম 2টা অক্ষর নিলে হবে না, এই জন্য আমরা তৃতীয় অক্ষর নিই। যে এখানে প্রথম অক্ষর সি, পর 3 নম্বর অক্ষর হচ্ছে এল, এল নেওয়া হয়।
আর এটার প্রথম অক্ষর সি, 3 নম্বর অক্ষর আর, এই জন্য এটা সিআর। এবার বুঝছো তৃতীয় অক্ষর কেন নেওয়া হয় মাঝে মাঝে? কারণ কিছু কিছু মৌল আছে যাদের প্রথম দুইটা অক্ষরও সেম হয়ে গেছে, এই জন্য তাদের ক্ষেত্রে প্রথম অক্ষর আর 3 নম্বর অক্ষর নেওয়া হয়। বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? এই জন্য এই কাজটা করা হয়েছে। এই জন্য ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের সি, 3 নম্বর অক্ষর হচ্ছে আর, ছোট হাতের আর, সিআর। সিআর দিয়ে ক্রোমিয়াম বোঝায়। ওকে, তাহলে এগুলো হলো ইংরেজি নাম। আমি কিন্তু সংজ্ঞায় বারবার বলছি যে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে ইংরেজি নাম তো বুঝলাম ভাই, ল্যাটিন নাম কোত্থেকে আসলো? ল্যাটিন নামের থেকেও কিছু কিছু প্রতীক আসছে। দেখো, সোডিয়াম, এটা ইংরেজিতে এটাকে সোডিয়াম বলে, কিন্তু ল্যাটিন ভাষায় এটাকে বলা হচ্ছে ন্যাট্রিয়াম। ল্যাটিন ভাষায় এটাকে কি বলে? ন্যাট্রিয়াম বলে। ঠিক আছে? তাহলে ইংরেজিতে বলা হচ্ছে সোডিয়াম, ল্যাটিন ভাষায় এটাকে বলা হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম। তাহলে এই যে ল্যাটিন ভাষায় এটাকে ন্যাট্রিয়াম বলে, ন্যাট্রিয়াম থেকে জিনিসটা আসছে Na। বুঝছো? কপার, এটাকে ইংরেজিতে কপার বলে, বাট ল্যাটিন ভাষায় এটাকে বলা হয় কাপরাম। কাপরাম, সেখান থেকে আসছে Cu। পটাশিয়ামকে ল্যাটিন ভাষায় বলা হয় ক্যালিয়াম, সেখান থেকে আসছে K। সিলভারকে ল্যাটিন ভাষায় বলা হয়, ঠিক আছে, আর্জেন্টাম। ওই যে আর্জেন্টিনা, বুঝছো? তোমরা কারা কারা আর্জেন্টিনার ফ্যান কমেন্টে জানাও, হ্যাঁ? আর্জেন্টাম, Ag। তারপরে আসো টিন, টিনকে ল্যাটিন ভাষায় বলা হয় স্ট্যানাম, এখান থেকে আসছে। অ্যান্টিমনিকে ল্যাটিন ভাষায় বলা হয় স্টিবিয়াম, এখান থেকে আসছে Sb। গোল্ড ল্যাটিন ভাষায় বলা হয় অরাম, এখান থেকে আসছে Au। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। লেডকে ল্যাটিন ভাষায় বলা হয় প্লাম্বাম, সেখান থেকে আসছে Pb। টাংস্টেনকে ল্যাটিন ভাষায় তোমার বলা হয় ওলফ্রাম, এখান থেকে আসছে ডাব্লিউ। তাহান, তাহান ব্রাজিল ফ্যান, আচ্ছা, খুবই ভালো। আয়রনকে ল্যাটিন ভাষায় বলা হয় ফেরাম, ঠিক আছে, Fe। মার্কারিকে বলা হয় হাইড্রার জিরাম, একটু নামগুলা কঠিন না? স্বপ্ন, স্বপ্ন হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, আচ্ছা ঠিক আছে। হাইড্রার জিরাম, Hg, Hg বলা হয়, ঠিক আছে? তাহলে বুঝছো? ওকে, তাইলে ক্লিয়ার? তাহলে ল্যাটিন ভাষার জিনিসগুলো কি তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো। তাহলে ব্যাপারটা এরকম হইলো যে সোডিয়াম, সোডিয়ামকে আসলে ল্যাটিন ভাষায় সোডিয়াম না বলে এটাকে ল্যাটিন ভাষায় বলা হয় ন্যাট্রিয়াম। এটাকে ল্যাটিন ভাষায় তোমার কি বলে? ন্যাট্রিয়াম বলে। এই ন্যাট্রিয়াম থেকে আসছে হলো Na। Na আসছে, ঠিক আছে? পারবা? ওকে, ইজি। এইভাবে আসলে আসছে। ওকে, তাহলে এই জন্য আমরা সংজ্ঞায় বলছি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আসলে কি বলে? তোমার হচ্ছে প্রতীক বলে। এবার আসো হচ্ছে সংকেত। সংকেত, সংকেত কি? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপকে হচ্ছে সংকেত বলে। এই যে আমরা এতক্ষণ শুধু মৌল পড়ছি, মৌলের পাশাপাশি কি আমরা অণু পড়ছি না? অণু, তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে ইভা, সাজ্জাদ, আচ্ছা ঠিক আছে, সবাই আর এখানে আর্জেন্টিনা ফ্যান মনে হয় বেশি না, ব্রাজিল ফ্যানরা হচ্ছে এবার সংখ্যালঘু হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এবার চলে আসো। তাইলে এবার আসো হচ্ছে অণুর সংকেত। আচ্ছা, সংকেত কি তাহলে? সংকেত হচ্ছে লুবা। আচ্ছা, লুবা আছো। আচ্ছা, সংকেত হলো অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এই যে আমরা যে এতক্ষণ প্রতীক বললাম, প্রতীক দিয়ে আসলে কি বোঝায় জানো? মনে রাখবা, পতে প্রতীক, পতে পরমাণু। প্রতীক দিয়ে আসলে পরমাণুকে হচ্ছে বুঝায় বা অ্যাটমকে বুঝায়। দেখো, তাহলে পতে প্রতীক বা সিম্বল, প্রতীককে ইংলিশে বলা হয় সিম্বল। তাহলে পতে প্রতীক, পতে পরমাণু, ঠিক আছে? ওকে, তাহলে প্রতীক দিয়ে আসলে সিম্বল বুঝায়। লেখো, প্রতীক, এটা একটু ইম্পর্ট্যান্ট। প্রতীক, প্রতীক দ্বারা আসলে কি বুঝায়? প্রতীক দ্বারা আসলে পরমাণু বুঝায়। প্রতীক দ্বারা পরমাণুকে বুঝায়। প্রতীক দ্বারা হচ্ছে পরমাণুকে বুঝায়। তাহলে প্রতীক দ্বারা পরমাণুকে বুঝায়, বুঝছো? ওকে, তাহলে এটা মনে রাখবা কেমনে? পতে প্রতীক, পতে পরমাণু, এটা পরমাণুকে বুঝায়। ওকে, আচ্ছা। ওমর ফারুক, ঠিক আছে, ওমর ফারুক জানে আমি কোন দল সাপোর্ট করি, সেটাও জানে। ভালো, ওমর ফারুক তাহলে মনে হয় আমাকে অনেক দিন ধরে হচ্ছে ফলো করো না? আমি কোন দল সাপোর্ট করি সবকিছুই জানো। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এবার চলে আসো সংকেত। সংকেত কাকে বলে? আচ্ছা, সংকেত হচ্ছে, তাহলে প্রতীক দ্বারা পরমাণুকে বোঝায়, তাহলে পরমাণুকে প্রকাশ করা হয় প্রতীক দিয়ে। তাহলে বলো,
পরমাণুকে প্রতীক দিয়ে প্রকাশ করলে সংকেতকেও তো সরি অণুকেও তো কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে নাকি? আমরা দুইটা টার্ম পড়ছি, পরমাণু, অণু। তাহলে পরমাণুকে যদি প্রতীক দ্বারা প্রকাশ করে তাহলে অণুকেও তো কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে অণুকেও যে কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে, তাইলে এই অণুকে যে কিছু একটা দিয়ে প্রকাশ করে এটাকেই তোমার বলা হয় সংকেত। তাহলে লেখো, সংকেত হচ্ছে, একটু লেখো, সংকেত হচ্ছে অনুপ্রকাশের, অণুর সংক্ষিপ্ত রূপকে হচ্ছে সংকেত বলে। লেখো তাহলে এই যে অণু, তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত বলে। বুঝা গেছে? পারবা? তাহলে বুঝছো, প্রতীক, সংকেত। তাহলে প্রতীক দিয়ে পরমাণুকে বোঝায়, সংকেত দিয়ে অণুকে বোঝায়। তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। ওকে, আর আশা করি তোমরা এটা ভুলবে না। ওকে, এখন আসো কিভাবে লিখতে হয় চলো আমরা একটু দেখি। ধরো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই কিভাবে লিখতে হয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সহজ। ধরো এটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। ধরো এটা হলো একটা অক্সিজেন পরমাণু। তাহলে এই মাত্র আমরা কি বললাম যে পতে পরমাণু, পতে প্রতীক। তাহলে পরমাণুকে প্রতীক দিয়ে বোঝানো হয়। তাহলে পতে পরমাণু, পতে প্রতীক। তাহলে পরমাণুকে প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অক্সিজেন নামের প্রথম অক্ষর কি? ও। তাহলে অক্সিজেন পরমাণুকে কি দিয়ে প্রকাশ করবা? ও দিয়ে প্রকাশ করবা, ও। তাহলে ও দিয়ে হচ্ছে তোমার অক্সিজেন পরমাণুকে তুমি প্রকাশ করবা। ঠিক আছে, এবার আসো, এবার আসো হচ্ছে সেম ভাবে ধরো এটা হলো হাইড্রোজেন পরমাণু। সেম ভাবে ধরো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে পরমাণুকে কি দিয়ে বোঝায়? প্রতীক, প্রতীক দিয়ে বোঝায়। তাহলে হাইড্রোজেন পরমাণু প্রতীক দিয়ে বোঝায় এইচ, এইচ, এইচ দিয়ে বোঝায়। তাহলে এটা অক্সিজেনকে ও দিয়ে বোঝায়, হাইড্রোজেনকে হচ্ছে এইচ দিয়ে বোঝায়। ঠিক আছে, তাহলে কি পারবা? ওকে, ঠিক আছে, এটা হচ্ছে প্রতীক দিয়ে প্রকাশ করা। আচ্ছা এবার আসো হচ্ছে সংকেত দ্বারা কেমনে কাজ করে। দেখো সংকেত দ্বারা কেমনে কাজ করে, দেখো এবার পানির অণু সংকেত দ্বারা আসলে কি বোঝায়? অণুকে বোঝায়। তুমি বুঝে ফেলছো যে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে সংকেত দ্বারা অণুকে বোঝায়। তাহলে ধরো আমি এখন একটা পানির অণু আঁকি। তাহলে দেখো, ধরো এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর মাঝখানে মনে করো এটা হলো অক্সিজেন পরমাণু। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু আর হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। দেখো এই যে এটা মিলে কি তৈরি করে? পানি, পানির অণু তৈরি করে। তাহলে পানির একটা অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে না? তাহলে বলো একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল হাইড্রোজেন পরমাণুকে তুমি কি দিয়ে বুঝাবা? এইচ দিয়ে বুঝাবা। কারণ শুধু এইচ মানে কি? প্রতীক। দেখো শুধু এইচ মানে হচ্ছে প্রতীক। এটা দিয়ে তুমি একটা হাইড্রোজেন পরমাণুকে বুঝাও। এইমাত্র পড়ছি প্রতীক দিয়ে পরমাণুকে বুঝাই, যে প সাথে প। তাহলে শুধু হাইড্রোজেন, এই প্রতীকটা দিয়ে হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়। এখানে কয়টা পরমাণু আছে? দুইটা। তাহলে এখানে H2। আবার শুধু কি এখানে H2ই আছে? এখানে একটা অক্সিজেন আছে না? দেখো তো একটা অক্সিজেন পরমাণু আছে না? তাহলে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণুকে তুমি কি দিয়ে প্রকাশ করবা? ও দিয়ে প্রকাশ করবা। এইমাত্র পড়ছি একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণুকে তুমি ও দিয়ে প্রকাশ করো। তাহলে এখানে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু আছে, ও। আর এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, এই জন্য H2। তাহলে দেখো H2O, এটাই হচ্ছে তখন অণুর সংকেত। দ্যাট মিন্স এটাই হয়ে যায় পানির অণুর সংকেত। তাহলে পানির অণুর সংকেত আসলে কি? H2O। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝছো? বুঝা গেছে? আরেকবার বলি, দেখো প্রতীক, পতে প্রতীক, পতে পরমাণু। প্রতীক দিয়ে পরমাণুকে বোঝায়, আর অণু, অণুকে বোঝায় হচ্ছে সংকেত দ্বারা। তাহলে প্রতীক আর সংকেত কেমনে কাজ করে চলো দেখি। প্রথম কথা হচ্ছে ধরো এই এক্সাম্পলে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু আছে। তাহলে সে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু। তাহলে এটাকে আমরা কি দিয়ে বুঝাবো? তাহলে এখানে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু আছে। তাহলে এই সিঙ্গেল অক্সিজেন পরমাণুকে তাহলে আমরা অবশ্যই ও দিয়ে প্রকাশ করব। শেষ, এই ওটাই হচ্ছে প্রতীক। প্রতীক দিয়ে একটা অক্সিজেন পরমাণুকে বোঝায়। এখানে দেখো হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে, আচ্ছা
হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন পরমাণু, যেহেতু পরমাণু প্রতীক দিয়ে বুঝায়, তাহলে এইচ দিয়ে বুঝাবো। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুকে এইচ দিয়ে বুঝাবো। এবার আসো তাহলে সংকেতে চলে যাই। দেখো তাহলে পানির অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে সংকেতটা কেমনে লিখবো দেখো, দুইটা থাকে হাইড্রোজেন পরমাণু, তাহলে একটা এইচ দিয়ে যদি একটা হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, দুইটা এইচ দিয়ে দুইটা হাইড্রোজেন পরমাণুকে বুঝাবে, মানে H2। আর এবার খেয়াল করো, অক্সিজেনের একটা পরমাণু আছে, তাহলে অক্সিজেনের একটা পরমাণুকে ও দিয়ে বুঝাবে, ও, তাহলে H2O। সেই ক্ষেত্রে টুটা কিন্তু ছোট করে লিখতে হয়, টুটা কিন্তু বড় করে লেখা যাবে না, ছোট করে লিখতে হবে, এইচ এর নিচে ছোট্ট করে টু, দেন ও। তাহলে দেখছো দুইটা হাইড্রোজেন H2, একটা অক্সিজেন, মানে ও, H2O। ক্লিয়ার? এই তো, বুঝছো? এই তো মুখস্থ হয়ে গেছে, তাই না? এইবার আসো পরমাণুর ভেতরের কণা। এই যে আমরা পড়াইলাম একটা পরমাণুকেও, মানে এই যে প্রথমে কি বলছে, ডেমোক্রিটাস সাহেব একটা কথা বলছে, দেন ডাল্টন সাহেব আরেকটা কথা বলছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি সবই ভুল। আচ্ছা, ওমর ফারুক, আচ্ছা তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? তোমরা এখানে সবাই কি, তোমরা বন্ধু বান্ধবী না? এখানে সবাই একই ব্যাচমেট না? একই ক্লাসে পড়ো না? বা কেউ হয়তো 10-এ পড়ো, কেউ এসএসসি দিবা, যাই হোক, তো কাছাকাছি বয়স, তো কেন নিজেদের মধ্যে ঝগড়া করতেছো? মিলেমিশে থাকলে কি হয়? মিলেমিশে থাকলে কি পৃথিবীটা অনেক সুন্দর না? তোমরা নিজেরা চিন্তা করো। শুধু শুধু তুমি আজকে আরেকজনকে অপমান করলা, সে পরের দিন যে তোমাকে অপমান করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি আজকে তাকে অপমান করলা বা কাউকে একটা কটু কথা শুনাইলা, সে কষ্ট পাইলো, কালকে সে তোমাকে পাল্টা আর একটা প্রতিশোধ নিবে, তখন তুমি কষ্ট পাবা। তাহলে দিন শেষে কি হইলো? কেউ কিন্তু সুখ পাইলো না, ও কষ্ট পাইলো, তুমিও কষ্ট পাইলা, কিন্তু লাভ হইলো কারো? সেই জায়গায় তুমি চিন্তা করো, মিলেমিশে তোমরা একসাথে, একই ব্যাচ, তোমরা প্রায় কাছাকাছি বয়স তোমাদের, ভালো কিছু লেখো, আরে বন্ধু কি অবস্থা, তো ভালো ভালো করতেছিস, সে খুশি হলো মনে মনে, সে কালকে দেখবা তোমাকে হচ্ছে সে একটা ভালো কিছু লেখলো, আরে বন্ধু তুইও তো অনেক ভালো করতেছিস, দেখবা তোমারও ভালো লাগতেছে, যাক মানুষজন আমারে ভালো বলতেছে, দেখবা দুজনেরই ভালো লাগতেছে, এরকম করে থাকো, ঠিক আছে? ওকে। তাহলে এবার আসা হচ্ছে পরমাণুর ভেতরের কণা। তাহলে দেখো একটা পরমাণু, তাহলে সেই পরমাণুকে আমরা কি করতে পারি? সেই পরমাণুকে হচ্ছে আমরা আবার অনেকগুলা কি বলে ভাগে ভাগ করতে পারি। বলছি না যে পরমাণু অবিভাজ্য, এটা ডেমোক্রিটাসও বলছে, এটা ডাল্টন সাহেবও বলছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ডাল্টন সাহেব বা ডেমোক্রিটাস দুইজনই ভুল বলছে, আসলে পরমাণুকেও ভেঙে ফেলা যায়। তাহলে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? তিনটা জিনিস পড়াইছি, আবার একটু মনে করে দেখো, আবার রিক্যাপ করি। পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, খেয়াল করে দেখো কি কি পাওয়া যায়। দেখো পড়াইলাম না, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে। এই সাদা বৃত্তটা মনে করো নিউক্লিয়াসের ভিতরে থাকে, বা একদম মাঝখানে থাকে প্রোটন এবং নিউট্রন। এবং তার চারপাশে এটা হচ্ছে একটা হলুদ বৃত্তটা মনে করো একটা কক্ষপথ, এই কক্ষপথ বরাবর হচ্ছে তোমার ইলেকট্রন ঘুরতে থাকে, ইলেকট্রন ঘুরতে থাকে। তাহলে নিউট্রন, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর তার চারপাশে হচ্ছে তোমার ইলেকট্রন ঘুরতে থাকে। এইভাবে একটা পরমাণুর মধ্যে তিনটা কণা পাওয়া যায়, মাঝখানে থাকে নিউট্রন এবং প্রোটন, আর চারপাশে থাকে হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রন, ইলেকট্রন ঘুরতেছে চারপাশে ইলেকট্রন। তাহলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, তাহলে এই তিনটা জিনিস হচ্ছে পরমাণুর ভিতরে পাওয়া যায়। তাহলে যেহেতু এই তিনটা জিনিসকে পরমাণুর ভিতরে পাওয়া যায়, বলো এদেরকে আমরা কি বলবো? পরমাণুর ভেতরের কণা। তার মানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন মুখস্থ হয়েছে, এই তিনটা পরমাণুর ভিতরে হচ্ছে পাওয়া যায়, এই জন্য এগুলারে বলা হয় ভেতরের কণা। কি বলা হয়? ভেতরের কণা। তাহলে পরমাণুর ভেতরের কণা, তাহলে দেখো তাহলে পরমাণু তিনটা কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে এই যে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে তিনটা কণা দিয়ে হচ্ছে তোমার তৈরি। তাহলে পরমাণুর কেন্দ্রের হচ্ছে যে নিউক্লিয়াস, বলছি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। দেখো এই যে আমি ছবিটা আবার দেখাই, এটা তোমাদের কাজকেই পড়াইছি, এই জন্য আবার দেখাচ্ছি। দেখো এই যে পরমাণুর কেন্দ্র, দেখো এটা যদি একটা পরমাণু হয়, এর একদম মাঝখানটা হচ্ছে কেন্দ্র, এটাকেই বলা হয় নিউক্লিয়াস, কেন্দ্রকে তোমার বলা হয় নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘুরছে। এই তো, পারবা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এগুলা বুঝে ফেলছি। তাহলে এইটাই বলছে যে পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। আচ্ছা, এবার আসো এদের নামকরণ। নামকরণটা আমরা একটু দেখি, এটাই আজকে আমাদের লাস্ট টপিক, আমরা এটাই লাস্ট পড়বো, এরপর আমরা আর পড়বো না।
আচ্ছা, এবার আসো ইলেকট্রন, এটা পরে আসুক, প্রোটনটা দিয়ে আগে আমরা শুরু করি। প্রোটন দেখো, আচ্ছা প্রোটন, দেখো ব্যাপারটা চিন্তা করো। ধরো প্রোটন, প্রোটন শব্দটার প্রথমটা শুরু হয়েছে প্রো দিয়ে, প দিয়ে, পতে হচ্ছে পজিটিভ, পতে কি পজিটিভ। প্রোটন শব্দটার প্রথম অক্ষর হচ্ছে প, পতে হচ্ছে পজিটিভ, মনে রাখবা পতে পজিটিভ। পজিটিভ মানে কি বলো, আমার থেকে তোমরা ভালো জানো। পজিটিভ মানে হচ্ছে প্লাস, অর্থাৎ প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, ঠিক আছে। এবার আসো নিউট্রন, দেখো নিউট্রন ন দিয়ে শুরু, নিউট্রন ন দিয়ে শুরু, নতে হচ্ছে নিউট্রাল, নতে হচ্ছে নিউট্রাল, নিউট্রন ন দিয়ে শুরু, নতে হচ্ছে নিউট্রাল। তাহলে নিউট্রাল শব্দের মানে হচ্ছে নিরপেক্ষ, তাহলে নিউট্রাল শব্দের মানে হচ্ছে নিরপেক্ষ। তাহলে নিউট্রন হচ্ছে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, এটা একদম নিরপেক্ষ। আর ইলেকট্রন, আর দেখবা ইলেকট্রন, ইলেকট্রন কি দেখো, ইলেকট্রন হচ্ছে এমন একটা জিনিস যেটা ইলেকট্রিক চার্জ তৈরি করে, ইলেকট্রিক চার্জ বা বৈদ্যুতিক চার্জ তৈরি করে। ইলেকট্রনগুলো, এই যে আমাদের যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তোমরা কি জানো ফিজিক্সে আমি তোমাদের পড়াবো, এই বিদ্যুৎ প্রবাহ আসলে ইলেকট্রনের প্রবাহ। এই ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রনের ঘূর্ণনের ফলে আসলে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয়। তাহলে ইলেকট্রন শব্দটা ইলেকট্রিসিটি থেকে আসছে, ঠিক আছে। ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে তোমার আলটিমেটলি নেগেটিভ, নেগেটিভ। তাহলে বুঝছো প্রোটন, তাহলে প্রোটন হচ্ছে তোমার পজিটিভ, পতে প্রোটন, পতে এটা পজিটিভ চার্জ। নিউট্রন মানে নিউট্রাল, নিউট্রাল মানে নিরপেক্ষ, অর্থাৎ সে প্লাসও না মাইনাসও না, প্লাস মাইনাস কিছু না, বুঝছো। নতে নিউট্রন, নতে নিউট্রন শব্দটা আসছে নিউট্রাল থেকে, নিউট্রাল একটা ইংরেজি শব্দের মানে হচ্ছে নিরপেক্ষ, মানে আমি প্লাসও না আমি মাইনাসও না, আমি কোনোটাই না, প্লাসও না মাইনাসও না, আমি কোনোটাই না, আমি নিউট্রাল, মানে প্লাস মাইনাস নাই, মানে কোনো চার্জ নাই। তাহলে নিউট্রনে লেখো চার্জহীন, মানে এখানে কোনো চার্জ নাই, সে প্লাসও না মাইনাসও না, অর্থাৎ চার্জহীন। আর ইলেকট্রন, ইলেকট্রন শব্দটা আসে ইলেকট্রিসিটি থেকে, এই ইলেকট্রনটাই ইলেকট্রিসিটি তৈরি করে। তোমরা কি জানো যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহ আসলে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন প্রবাহিত হয়েই আসলে ইলেকট্রিসিটি তৈরি করে। তাহলে ইলেকট্রন প্রবাহিত হয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, এই জন্য ইলেকট্রন শব্দটা আসছে ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রন শব্দটা কোথেকে আসছে, ইলেকট্রিসিটি থেকে আসছে। তাহলে বুঝছো, তাহলে ইলেকট্রন শব্দটা কোথেকে আসছে, ইলেকট্রিসিটি থেকে আসছে। তাহলে ইলেকট্রন শব্দটা ইলেকট্রিসিটি থেকে আসছে, ইলেকট্রনের প্রবাহ মানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হওয়া মানেই সেখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রন শব্দটা আসছে, ইলেকট্রন হচ্ছে চার্জ নেগেটিভ, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক মাইনাস বা নেগেটিভ চার্জ। ক্রিস্টাল ক্লিয়ার, এইটুকু বুঝছো। এবার আসো, এবার আসো, এই যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এই প্রোটনের চার্জ, চার্জের একটা ভালো বাংলা আছে, এই যে আমরা বলি না মোবাইল ফোন চার্জ দেই, চার্জ, চার্জের একটা বাংলা হচ্ছে আসলে আধান। আসলে এই চার্জ আর ওই চার্জ আসলে সেম না, যদিও আমরা যে মোবাইল ফোন চার্জ দিই, এই চার্জ আর ওই চার্জ অ্যাকচুয়ালি সেম না, সেম জিনিস না, তারপরও চার্জের বাংলা হচ্ছে তোমার কি আধান, আধান, আধান। তাহলে এই প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, নিউট্রনের আধান বা চার্জ হচ্ছে নিরপেক্ষ, মানে কোনো চার্জ নাই, আধানহীন বা চার্জহীন মানে কোনো চার্জ নাই, প্লাসও না মাইনাসও না, কিছু না। আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে এটার আধান হচ্ছে নেগেটিভ।
এটার আধান হচ্ছে নেগেটিভ। বুঝছো? ওকে, তাহলে এগুলো তো আমরা বুঝতেছি নাকি? ক্লিয়ার? এইবার চলে আসো, এইবার আসো, এবার আসো হচ্ছে এই যে প্রোটন, তাহলে প্রোটনের আধানের একটা মান আছে, এই মানটা একটু মুখস্থ রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। এটা পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জ বা আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমরা তো এটা ম্যাথে পড়ছো না, 10⁻⁻19 সূচক পাওয়ার, কোনো কিছুর পাওয়ার 10⁻⁻19 ম্যাথে পড়ছো, এগুলা ম্যাথে পড়বা। হ্যাঁ, তাহলে এটার চার্জের মানটা একটু মুখস্থ রাখতে হবে, প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, একটু মুখস্থ আর কি এটা। হ্যাঁ, ওকে। এই মানটা যে ভাই এই মানটা কোত্থেকে আসলো, এটা পরীক্ষা থেকে আসছে, এটা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে পরীক্ষা করছে, পরীক্ষা করে এই মানটা পাইছে, বারবার এই মানটা পাইছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, নিউট্রন বলো, এটা তো নিউট্রাল, এই ব্যাটা হচ্ছে নিউট্রাল, ও প্লাসও না মাইনাসও না, কিছু না, তাহলে এই ব্যাটার কি কোনো চার্জ আছে? নাই, তাহলে চার্জ জিরো, তাহলে এটা হচ্ছে চার্জ জিরো, অর্থাৎ এটা আধান শূন্য। আর চার্জ এখানে তোমরা বলতে পারো ভাইয়া আপনি এখানে সি কেন দিলেন? এই সি দিয়ে বুঝায় কুলম্ব। লেখো, এই যে এখানে আমি সি দিয়ে যে জিনিসটা লিখছি, এখানে সি, সি দিয়ে একজন বিজ্ঞানীর নাম বোঝায় কুলম্ব। এই যে চার্জ বা আধান, তার একটা একক আছে না? দেখো, দৈর্ঘ্যের একটা একক আছে না, সেটাকে কি বলে? মিটার। সময়ের একককে কি বলে? সেকেন্ড। ঠিক সেম ভাবে চার্জ বা আধানের একককে তোমার বলা হয় কুলম্ব। তাহলে লেখো, চার্জ বা আধানের একককে কি বলা হয়? কুলম্ব বলা হয়। এটা একটা বিজ্ঞানীর নাম অনুযায়ী আসছে, একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, তার নাম অনুযায়ী চার্জ বা আধানের একক। তাহলে চার্জ যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ঠিক সেম ভাবে চার্জ বা আধানের একক হচ্ছে কুলম্ব, বিজ্ঞানীর নাম অনুযায়ী আসছে। তাহলে এত কুলম্ব। নিউটনের কোনো চার্জ নাই, জিরো চার্জ, তাহলে জিরো কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ আসো, এবার আসো, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এবং এই মানটা প্রোটনের সমান, প্রোটনের সমান আর কি, একই মান বাট নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি? তাহলে এই যে প্রোটনের সমান, প্রোটনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, একই মান কিন্তু নেগেটিভ, এটা নেগেটিভ। ক্রিস্টাল ক্লিয়ার? এটা হচ্ছে নেগেটিভ। বুঝছো? তাহলে দেখো এবার বক্স থেকে দেখি, তাহলে ইলেকট্রন, তাহলে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ বা আধান কিন্তু সমান, কিন্তু চিহ্ন উল্টা, ইলেকট্রন নেগেটিভ, তাহলে এটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর প্রোটন পজিটিভ, ওই যে পিতে পজিটিভ, এটা হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার আসো এদের কিছু প্রতীক আছে। ইলেকট্রন ইংরেজিতে বলো, ইলেকট্রনের ইংরেজিতে কেমনে লেখে বলো? ই দিয়ে বানান, ইলেকট্রন, এই জন্য এটারে ই দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের ই। প্রোটন ইংরেজিতে প্রোটনরে তুমি কেমনে লিখবা? পি দিয়ে লিখবা, প্রোটন, এই জন্য এটার হচ্ছে ছোট হাতের পি। নিউট্রনকে তুমি কি দিয়ে লিখবা? এন দিয়ে লিখবা, নিউট্রন, এই জন্য ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এবার আসো আপেক্ষিক আধান কি? আচ্ছা, আপেক্ষিক আধান হচ্ছে, ধরো এই যে এখানে যে মান আছে, তুমি একটা ব্যাপারটা চিন্তা করো, এইখানে মনে করো যে এই মানটা আছে, হ্যাঁ, তুমি এটা খুব সহজেই বুঝবা, এই যে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ধরো এই মানটাকে আমি মনে মনে 1 ধরতেছি, আমি তুলনা করব। এবার আমি জিনিসটাকে তুলনা করব, তো তুলনা করার স্বার্থে এটা একটা বিদঘুটে মান না, যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম বিদঘুটে একটা মান। এই মানটাকে সহজ করার জন্য, তুলনা করার জন্য আমি এটাকে 1 ধরে নিছি। কত ধরে নিছি? এটাকে 1 ধরে নিছি, ঠিক আছে? তাহলে যদি এটাকে 1 ধরি, মনে মনে, মনে মনে যদি এটাকে 1 ধরি, তাইলে এটার চার্জ কত হবে? +1। এই জন্য প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। আবার আমি এইটাকে 1 ধরছি, তাহলে এটাকে 1 ধরলে এটা তাহলে কত হবে? -1, কারণ 1.6 ইন্টু 10⁻⁻19 এটাকে আমি 1 ধরছি, কারণ এবার আমি তুলনা করব, এই তিনটার চার্জের মধ্যে আমি তুলনা করব, তুলনা করার জন্য এই মানটাকে আমি মনে মনে 1 ধরছি। তাহলে মনে মনে 1 ধরলে এটা হবে +1, ওইটা হবে -1। আর এটা জিরো, জিরো সবসময় জিরো, জিরো কখনো কিছু হবে না, জিরোরে তুমি যাই ধরো এটা জিরোই, তাহলে এটা জিরো হলো, তাহলে এটা সবসময় জিরো, এটা জিরো। বুঝছো? ওকে, ক্লিয়ার? শেষ। এবার চলে আসো হচ্ছে এদের ভর। প্রত্যেকটা পদার্থের কি আছে? ভর আছে। যেমন তোমার ভর, মনে করো তুমি হাতির মতো মোটা, হাতির মতো মোটা হইলে বলো তোমার ভর কত হবে? প্রত্যেকটা পদার্থের কি আছে দেখো, প্রত্যেকটা পদার্থের ভর আছে। ধরো এটা হইছো তুমি দৈত্যের মতো, ভীষণ মোটা, তোমার গলাটা মোটা, হাত পাও মোটা, কি আঁকলাম আমি নিজে জানি না আসলে,
চমৎকার একটা ছবি আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা মনে করো দৈত্যের মতো তুমি, ঠিক আছে। তো তোমার ভর, ভাই কেউ এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের আজকে গ্রুপে দিও, ক্লাস 9-10 এবং এসএসসি গ্রুপে, ক্লাস 9-10 প্লাস এসএসসি গ্রুপ বাই ডিএমসি স্টেশন, এই গ্রুপটায় দিও যে ভাই এটা কি আঁকছে, দৈত্যের মতো মোটা একটা মানুষ আঁকছে, বুঝছো। এটা অসাধারণ একটা ছবি না, খুবই চমৎকার ছবি আসছে না? এই ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে আজকে গ্রুপে পোস্ট দিও একটা, যে ভাই সেরা ছবি, সেরা চিত্রকর্ম আর কি, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করো, তাহলে এই যে সেরা চিত্রকর্ম আঁকলাম, তাহলে প্রত্যেকটা পদার্থের ভর আছে। মনে করো তুমি হাতির মতো মোটা, তাহলে এইটার ভর হচ্ছে তোমার ধরো 500 কেজি, তাহলে প্রত্যেকটা পদার্থের ভর আছে। তাইলে ওরাও তো একটা মানে ছোট্ট কণা, ওদেরও কি ভর আছে না? ওদেরও ভর থাকবে। তাহলে সেই ভরটা কত, একটু এটাও মুখস্থ রাখতে হবে, একটু মুখস্থ এগুলো, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। হোয়াট এ ক্রিয়েশন, আচ্ছা খুবই জোস উজায়ের। আচ্ছা সমস্যা নাই, তাহলে দেখো এটা কত, তাহলে প্রোটনের তাহলে ভর কত, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ভরের একক কি বলো, কেজিও হয় গ্রামও হয়, এগুলো মুখস্থ একটু। তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। চলো একটু দেখাই, তাহলে এটার ভর কত, আমি একটু লিখি, লিখে লিখে মুখস্থ করাই। তাহলে এটার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর এই নিউট্রনের ভর কত জানো? নিউট্রনের ভরটাও প্রায় কাছাকাছি, প্রায় সেম, খালি এটার ভর হচ্ছে, নিউট্রনের ভর হচ্ছে 1.673 না, এটা ছিল 1.673, নিউট্রনটা হয়ে যাবে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর ইলেকট্রনের ভর অনেক কম, ইলেকট্রন অনেক হালকা, অনেক পাতলা, এটার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে এটা খুবই পাতলা। তাহলে ইলেকট্রনের ভরটা কত, ইলেকট্রনের ভর হচ্ছে দেখো, ঠিক আছে, এটা একটু দেখো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। বুঝছো, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এটা একটু ভাগ করে ফেলি, একটু ভাগ করি, ব্যাপারটা দেখতে সুন্দর লাগতেছে, একটু ভাগ করে ফেলি, তাই না? বেশ সুন্দর জিনিস লাগতেছে না? আচ্ছা, লাইন কি আছে? কখন? আচ্ছা আচ্ছা, তুই আর 2 মিনিট দাঁড়া, শেষ। তাহলে আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এই তো এবার আসো তাহলে একটু ভরগুলা মুখস্থ। তাহলে দেখো এটা কত, 1.673 টু 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর এটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে দেখো এগুলোর মধ্যে একটা হয়েছে -24। এবার তোমাকে আমি একটা সিম্পল প্রশ্ন করি, বলো -24 এটা ছোট নাকি -28 ছোট, বলো তো। -24, ধরো তোমার কাছে -24 টাকা আছে, -24 টাকা মানে কি, তোমার কাছে টাকা তো নাই, উল্টা মানুষ তোমার কাছে টাকা পায়, যে আমার টাকা দে, 24 টাকা দে, এই হচ্ছে অবস্থা। আর আরেকজনের অবস্থা আরো খারাপ, বলো কোনটা বেশি খারাপ, -24 টাকা থাকা বেশি খারাপ নাকি -28 টাকা থাকা বেশি খারাপ, বলো তো। অবশ্যই তোমরা বলবো যে ভাই -28 টাকা থাকাটা বেশি খারাপ। কেন বেশি খারাপ? কারণ ভাই আমার কাছ থেকে সে মানে একজন আমার কাছে 24 টাকা পায়, -24, আরেকজন আমার কাছে 28 টাকা পায়, তাহলে কোনটা বেশি খারাপ? 28 টাকা পাওয়াটা বেশি খারাপ। তাহলে -28টা বেশি খারাপ মানে কি, -28 ছোট, তাহলে 10⁻, এটা হচ্ছে -28, বাকিগুলা 10⁻⁻24, তাহলে ওদের তুলনায় 10⁻⁻28টা বেশি খারাপ মানে বেশি ছোট, বেশি ছোট মানে এটা হালকা হালকা হালকা, এটা অনেক হালকা, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে ওদের তুলনায় এগুলো অনেক হালকা। এবার আসো আবারও সে আগের মতো ভরকেও আমি এখন তুলনা করব। ভরকে তুলনা করলে বলো, এটা যদি আমি কোনো কারণে
এইটাকে যদি কোনো কারণে 1 ধরি, এই মানটাকে যদি 1 ধরি যে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, এটাকে যদি 1 ধরি, এটাও কি 1 হবে না? কারণ প্রায় সেম, দেখো প্রায় সেম, একই, এটা 1 ধরলে এটা 1, এই জন্য এই দুইটার আপেক্ষিক ভর হচ্ছে 1, কত 1। আর ইলেকট্রনের তুমি একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনের তাহলে প্রকৃত ভর তাহলে কত হবে? ইলেকট্রনের প্রকৃত ভর হবে, এটা একদম পাতলা, খুবই পাতলা, তাহলে এটা কত হবে? 0, অনেক কম, মানে -24 থেকে -28, এত কম এত কম এত কম, যেটা যদি 1 ধরো এটা 0। ধরো একজন 100 পাইছে পরীক্ষায়, তার 100 মার্কসে মনে করো আমি 1 মার্কসে কনভার্ট করলাম, 100 রে 1-এ কনভার্ট করলাম, তাহলে আরেকজন পাইছে 5 রে তুমি কততে কনভার্ট করবা? কমন সেন্স অ্যাপ্লাই করো, যে একজন পরীক্ষায় 100-তে 100 পাইছে, বললাম যে না তুই 100-তে 1 পাইছস, তাহলে আরেকজন পাইছেই মনে করো 5, তাহলে 5 রে কত বানাবো? 5 রে তাহলে 0 বানায় দিব না? তাহলে 100, তাহলে একটা হচ্ছে 100, আরেকটাকে হচ্ছে বানায় দিছি হচ্ছে তোমার কত 5, মানে 100-কে বানাইছি 1, তাহলে 5-কে কত বানাবো? 5, তাহলে কিছুই হবে না, 0, তাহলে 0। এই জন্য এগুলো হচ্ছে আপেক্ষিক ভর হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 0। এই তো ব্যাপারটা হচ্ছে এই রকম, এই তো ঠিক আছে, তাহলে পারবা? শেষ। তাহলে আবার বলি, আরেকবার রিক্যাপ করি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। ইলেকট্রন বানান হচ্ছে ই দিয়ে শুরু, ই, প্রোটন পি দিয়ে শুরু, নিউট্রন এন দিয়ে শুরু, এই জন্য এন। চার্জ কত? প্রোটন হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব, ওইটা হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব, আর এটা হচ্ছে 0, নিউট্রাল, চার্জ 0। তাহলে এটাকে যদি মনে মনে 1 ধরি, এটা হবে +1 চার্জ, আপেক্ষিক আধান, তাহলে এটা হবে -1 চার্জ, আর 0টারে তুমি যাই ধরো 0ই হবে, অলওয়েজ 0। এই জন্য নিউট্রনের আপেক্ষিক আধান হচ্ছে 0, মানে এটার কোনো চার্জ নাই। প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, এই ছকটা কিন্তু এমসিকিউ এর জন্য 5 স্টার আসবেই, যে প্রোটনের আপেক্ষিক আধান কত? +1, নিউটনের আপেক্ষিক আধান কত? 0, ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? -1, প্রোটনের প্রকৃত আধান কত? +1.6 × 10⁻19 কুলম্ব, ইলেকট্রনের প্রকৃত আধান কত? -1.6 × 10⁻19 কুলম্ব, নিউটনের আধান কত? 0। এবার আসো ভর, ইলেকট্রনের প্রকৃত ভর অনেক হালকা, 9.11 × 10⁻28 গ্রাম, প্রোটনটা হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, আরেকটা হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। 0 0 0, ঠিক আছে, তাহলে 0 0 0, ওকে, মানে এটা হচ্ছে 0 +1 হবে, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার আলটিমেটলি কত? +1 হবে, মানে +1 বলতেছি, এটার আপেক্ষিক ভর। এবার আপেক্ষিক ভর চিন্তা করি, এটা 1 হইলে এটা 1 হবে, আর এটা এতই হালকা যে 0 হয়ে যাবে, শেষ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে হচ্ছে শেষ হয়ে গেছে, তাহলে আমরা পারবো, তাহলে পরের ক্লাসে দেখা হবে। তোমরা কিন্তু ক্লাসের নোট জমা দিবা, কি করবা? ক্লাসের নোট, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ক্লাসের নোট জমা দিও, নোট জমা দিতে একটু ভুল করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তাহলে এই যে আবার মনে করায় দিই, ক্লাস 9-10 প্লাস এসএসসি স্টুডেন্টস গ্রুপ বাই ডিএমসি স্টেশনের নোট জমা দিবা, তোমার নাম, স্কুলের নাম, ব্যাচ নেম লিখবা, হ্যাশট্যাগ দিবা ডিএসএস, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ কিনা, নোট জমা দিবা। দেখি এরকম প্রত্যেকটা ক্লাসের নোট জমা দিলে আমরা টানা 4-5টা ক্লাসে যারা নোট জমা দিবে তাদেরকে আমরা হচ্ছে গিফট হ্যাম্পার দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকে আমরা এইটুকুই পড়াবো, যতটুকু পড়াইছি বেসিক ক্লিয়ার করছে, আমরা একদম ফুল ক্লাস আমরা ডিএমসি স্টেশন স্কুলে পরের সপ্তাহ থেকে আপলোড করবো। এই সপ্তাহেই করতে চাইছি, তবে প্রবলেম হয়েছে আমাদের স্টুডিওর ইন্টারনেটের লাইনটা এখনো নেওয়া হয় না, একটু 2-3 দিন দেরি হতে পারে। পরের সপ্তাহে আমরা সুন্দর করে ডিএমসি স্টেশন স্কুলে ফুল ক্লাস আপলোড করবো ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।